হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। অল ক্লিয়ার? গুড। ঠিক আছে, চলে আসো সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। চলতরিতের লেকচার নাম্বার 2 আজকে শুরু করছি আমরা। তো আমরা এর আগের ক্লাসে মোটামুটি তড়িৎ প্রবাহ রিলেটেড বেশ কয়েকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম, যে গড় তড়িৎ প্রবাহ, তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ এবং গ্রাফে থাকলে কিভাবে করে আমাদের কোন একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে টোটাল কি পরিমাণ চার্জ প্রবাহিত হলো সেই চার্জ বের করতে হয়, সেগুলো আমরা শিখছিলাম। এরপরে আমরা প্রবাহ ঘনত্ব নিয়ে আলোচনা করছি, এবং আরেকটা টপিক কি ছিল আমাদের তারণ বেগ। সো তারণ বেগ এর সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক কি সেগুলো আমরা দেখছিলাম। সো আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব হচ্ছে পরিবাহী রোধ নিয়ে। এই টাইপের সূত্রগুলোও তোমরা ক্লাস 9-10-এই দেখছো, তো সেগুলোই আরেকবার রিভাইজ মতন। আর ধরে নিব যে আসলে কোনো আইডিয়া নাই তোমাদের, সেভাবে করেই আমরা পড়ব। আর সেটা পড়ার আগে আমরা শুরুতে আগে একটু ওহমের সূত্রটা দেখে ফেলবো। ওহমের সূত্র দেখে তারপরে পরিবাহী রোধ, সেটা নিয়ে আলোচনা করব। পরিবাহী রোধ কিসের উপর নির্ভর করে, এই রিলেটেড অনেক টাইপের ম্যাথ আছে, তো সেই টাইপের ম্যাথগুলো দেখব। এবং তারপরে আমরা চলে যাব হচ্ছে কিসের মধ্যে বলো তো, আমরা চলে যাব রোধের উপরে তাপমাত্রার প্রভাব। এই যে পরিবাহীর যেই রোধটা, সেই রোধটা আমরা তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কিভাবে করে পরিবর্তন হয় সেই টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সুন্দর। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করে ফেলি। ঠিক আছে, বিসমিল্লাহ। দুইটা সুন্দর হয়েছে না? এটা না হয়েছে কি, আমি হচ্ছে ওই 1 নম্বর লেকচারের উপরেই নতুন স্লাইডগুলো বানাইছি, তো বানানোর পরে এই বোর্ডে যখন তুলছি তখন দেখি যেখানে লেকচার ওয়ান, এই দেখো, এই দেখো, এই যে দেখো লেকচার ওয়ান। তো যাই হোক, অসুবিধা নেই, এটা লেকচার 2। ঠিক আছে, ওকে। কালকে ক্লাস না করলে বুঝবা কি না, এইসব ফালতু প্রশ্ন করবা না। এইসব ফালতু প্রশ্ন কেন করো তোমরা বলো তো? এত বড় হইছো, ম্যাচিউর পোলাপান তোমরা, এই ফালতু প্রশ্ন যে ভাই 6 নম্বর 7 নম্বর ক্লাসে এসে বলবো যে ভাই আগের ক্লাসগুলো করি না, এই ক্লাস করলে কি হবে? মানে আছাড় মারতে মন চায় এগুলারে দেখলে, পাগল ছাগল সব। ওকে, আর হচ্ছে আরো 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 আমি দেখি আরো যদি মাথায় আসে এরকম ফালতু টাইপের প্রশ্ন, আমি মেনশন করে করে বলবো। ওকে, চলো শুরু করি আমরা, বিসমিল্লাহ। সো ওহমের সূত্র খুবই সহজ জিনিস ভাই, খুবই খুবই সহজ জিনিস। দেখো, মনে করো আমাদের কাছে এইখানে একটা তার আছে, কেমন, এইখানে একটা তার আছে। এই তারের দুই পাশে আমরা একটা বিভব পার্থক্য প্রয়োগ করলাম। ওহমের সূত্র আমাদেরকে বলে এই তারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহটা যাবে, তড়িৎ প্রবাহ যদি আই হয়, তাহলে যে তড়িৎ প্রবাহটা যাবে সেই তড়িৎ প্রবাহ হচ্ছে তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দেখো কি বলছে, তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে, যে তড়িৎ প্রবাহ চলে সেটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। জিনিসটা অনেকটা কেমন দেখো, আমরা ধরো একটা উঁচু জায়গা আর একটা নিচু জায়গা, তো যখন মনে করো উঁচু জায়গা থেকে নিচু জায়গাতে সাপোজ পানি পড়তেছে, তাহলে বলো তো এই দুইটার মধ্যে উচ্চতার পার্থক্য যত বেশি হবে, তত বলতো পানির যে ফ্লোটা আছে সেই পানির ফ্লোটা তত বেশি নিচে এসে আঘাত করবে না, তত বেশি স্পিডে এসে আঘাত করবে না। কিন্তু যদি দুইটার মধ্যে উচ্চতার পার্থক্যটা কম হয়, তাহলে বলতো উচ্চতার পার্থক্য কম হলে কিন্তু ওই উচ্চ জায়গা থেকে পানিটা এসে নিচু জায়গায় পড়বে ঠিক, কিন্তু অত বেশি জোরে আঘাত করতে পারবে না। কিন্তু যত উপর থেকে একটা পানির ফ্লো ধরো অনেক উপর থেকে এসে নিয়ে নিচে এসে পড়লো, এই দুইটা লেয়ারের মধ্যে উচ্চতা যত বেশি হবে তত জোরে কিন্তু এখানে এসে আঘাত করবে। এটা একটা অ্যানালজি বললাম। সো এখানেও কাইন্ড অফ জিনিসটা সেম, যে যখন আমাদের একটা তারের মধ্যে দুইটা প্রান্তের বিভব পার্থক্য বেশি হবে,
তত বেশি তড়িৎ প্রবাহের মানটা বাড়বে। সহজ কথাবার্তা। সো আমাদের যে বিভব পার্থক্য, এটা বাড়াবো কিভাবে, কমাবো কিভাবে? ধরো তুমি এই পরিবাহী তারের দুই পাশে 2 ভোল্টের ব্যাটারি দিলা, আর একটা ক্ষেত্রে 10 ভোল্টের ব্যাটারি দিলা। তাহলে 10 ভোল্টের ব্যাটারি যখন দিবা তখন কিন্তু দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি এবং সেই কারণে তড়িৎ প্রবাহ বেশি হবে। আর যদি বিভব পার্থক্য কম হয় তাহলে তড়িৎ প্রবাহ কম হবে। সহজ কথা। সো এই জিনিসটাকে যখন আমরা সমানুপাতিক সরাই দিয়ে একটা সমান সমান চিহ্ন দিয়ে প্রকাশ করব, তখন কিন্তু আমাদের একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট লাগবে। সেই প্রপোর্শনাল কনস্ট্যান্টটাকে আমরা জি দিয়ে প্রকাশ করি, জি দিয়ে প্রকাশ করি, জি দিয়ে প্রকাশ করি। এবং এই জিটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি পরিবাহিতা, কন্ডাক্টেন্স। ঠিক আছে, এটাকে আমরা বলি কন্ডাক্টেন্স। তো সহজ জিনিস। এখন খেয়াল করো, এই যে আমাদের এই পরিবাহিতা যেটা বললাম, জি যেটা বললাম, এই জি এর এককটা কি? এই জি এর এককটা কি? আমরা দেখলাম আই সমান সমান আসে জি ইন্টু ডেল্টা ভি। তাহলে জি সমান সমান কি লেখা যায়? আই ডিভাইডেড বাই ডেল্টা ভি। তো এখানে দেখো যেটা বলছে, যে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট। মনে করো এখানে আমাদের কাছে কোনো একটা পরিবাহী আছে, এই পরিবাহীটার দুইটা প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্য মনে করো 1 ভোল্ট। দুইটা প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য, এই বিভব পার্থক্য দিলাম 1 ভোল্ট, তাহলে এটা কিন্তু 1 হয়ে গেল। সো যেই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে তার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, সেই পরিবাহিতাকে বলে 1 সিমেন্স। অর্থাৎ আমাদের দেখো এই পরিবাহিতার এককের কথা বলছে, এই পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। সিমেন্স তোমরা জানো না হয়তোবা, অনেক ছোটবেলায় আমিও যখন ছোট ছিলাম সেই সময় ফোনের একটা ব্র্যান্ড ছিল, ফোনের ব্র্যান্ড হচ্ছে সিমেন্স। এই সিমেন্স ব্র্যান্ডের ফোন কি দেখছো তোমরা কখনো বা শুনছো? সিমেন্স নামে একটা ব্র্যান্ড ছিল, ফোনের একটা ব্র্যান্ড ছিল। দেখো নাই তোমরা? অনেক আগে। তো যখন বড় হয়েছি তখন বুঝছি যে আচ্ছা এই সিমেন্স থেকেই ওই নামটা আসছে। ঠিক আছে, তো সিমেন্স এটা হচ্ছে পরিবাহিতার একক। তো ডেল্টা ভি এর মান, যদি কোনো একটা তার, সেই তারের দুইটা প্রান্তে যদি আমরা 1 ভোল্ট বিভব পার্থক্য দিলাম ধরো, এবং 1 ভোল্ট দেওয়ার কারণেই সেখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়ে গেছে, একটা পরিবাহীর দুইটা প্রান্তে 1 ভোল্ট মাত্র বিভব পার্থক্য দিছি, তাতে করেই 1 অ্যাম্পিয়ার তড়িৎ পরিবহন হয়েছে, তাহলে আমরা বলি ওই পরিবাহিতার বা ওই পরিবাহীর যে পরিবাহিতা সেটা হচ্ছে 1 সিমেন্স। কথা বুঝছো? 1 সিমেন্স। ওকে, সহজ জিনিস। রোধ কি জিনিস? রোধ হচ্ছে এমন কিছু যেটা তড়িৎ প্রবাহকে বাধা দেয়। সো আমরা এই যে রোধটাকে আর দিয়ে প্রকাশ করি, এবং এই রোধটা হচ্ছে আমাদের ওই পরিবাহিতার উল্টা রাশিটা। রোধটা হচ্ছে পরিবাহিতার উল্টা রাশি। কোনো একটা তারের পরিবাহিতা যত বেশি হবে তার রোধ তত কম হবে। পরিবাহিতা বেশি জিনিসটার মানে কি? মানে ওই তারের মধ্য দিয়ে খুব সহজেই কারেন্ট ফ্লো করতে পারে। পরিবাহিতা বেশি মানে কি? যার পরিবাহিতা বেশি, একটু এখানে লিখে দেই, যার পরিবাহিতা বেশি, কোনো একটা তারের মনে করো পরিবাহিতা বেশি। সো পরিবাহিতা বেশি মানে ওই তারের মধ্য দিয়ে সহজেই কারেন্ট ফ্লো করে, সহজেই আই ফ্লো হয়। সহজে শর্টকাটে লিখলাম, সহজেই আই ফ্লো হবে। বুঝছো? কোনো একটা তারের পরিবাহিতা বেশি মানে ওই তারের মধ্য দিয়ে সহজেই আই ফ্লো হবে। আর পরিবাহিতা কম মানে কি? পরিবাহিতা কম মানে কি? তাহলে উল্টাটা বুঝতে পারছো, যে পরিবাহিতা কম মানে হচ্ছে যে ওইটার মধ্য দিয়ে সহজে কারেন্ট ফ্লো হবে না, কারেন্টটা ফ্লো হতে একটু বেশি বাধা পাবে। সো আমাদের এখানে দেখো রোধ হচ্ছে এইটা যেটা তড়িৎ প্রবাহকে বাধা দেয়। সো যেইটার রোধ বেশি, যেই তারের রোধ বেশি, সেই তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন কিন্তু সেই তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনটা কিন্তু হতে কষ্ট হবে বা সেখানে বেশি বাধা পাবে। সো আমাদের পরিবাহিতা যার বেশি, যার পরিবাহিতা অনেক বেশি, অর্থাৎ যেই তারের মধ্য দিয়ে সহজেই কারেন্ট ফ্লো করতে পারে, সেই তারের বাধাটাও কিন্তু কম হবে। সো পরিবাহিতা যার বেশি, পরিবাহিতা যার বেশি, পরিবাহিতা বেশি হলে, কোনো তারের যদি পরিবাহিতা বেশি হয় তাহলে সেই তারের রোধ কি হবে? সেই তারের রোধ হবে কম। কারণ পরিবাহিতা বেশি মানে কি? সহজে ফ্লো করতে পারে, অর্থাৎ বাধাটা কম, রোধটা কম। সহজ না? সো আমাদের আর সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই জি। তাহলে আমরা যদি ফর্মুলার মধ্যে যাই, আমরা দেখেছিলাম ডেল্টা ভি সমান সমান ছিল, বা সরি আই সমান সমান ছিল
জি ইন্টু ডেল্টা ভি। তাহলে খেয়াল করো, আমরা যদি 1/g-টাকে এখানে নিয়ে আসি, বা ডেল্টা ভি সমান সমান আমি লিখলাম আই ইন্টু 1/g। এই 1/g-কে আমরা আর দিয়ে প্রকাশ করেই কিন্তু লিখতে পারি ডেল্টা ভি ইজ ইকুয়ালস টু আই আর। ডেল্টা ভি সমান সমান আই আর। অর্থাৎ মনে করো, আমরা জানি সবাই যে রোধকে কিভাবে করে প্রকাশ করা হয়। একটা সার্কিটের মধ্যে রোধকে কিন্তু এইরকম করে প্রকাশ করা হয়। মনে আছে ব্যাটারিকে কিভাবে প্রকাশ করা হয়? ব্যাটারিকে এইরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, যেখানে বড় দাগে প্লাস, ছোট দাগে মাইনাস, এই পাশটা উচ্চ বিভব, এই পাশটা নিম্ন বিভব। এগুলো আমরা ছোটবেলায় পড়ছি। সো এই যে রোধ যেটা আছে, এই রোধের মান ধরো মনে করো আর। সো যদি এই রোধের মান আর হয় এবং মনে করো এদিক থেকে আমাদের একটা তড়িৎ পরিবহন হচ্ছে, তাহলে এই রোধের মধ্য দিয়ে যে কারেন্টের ফ্লোটা হবে সেটাও কিন্তু আই। সো যদি কারেন্টের ফ্লো আই হয়, তাহলে দুই পাশে একটা ভোল্টেজের ড্রপ হবে। সো যেই পরিমাণ ভোল্টেজের ড্রপ হবে, সেই ডেল্টা ভি সমান আমরা লিখতে পারবো ভি ইজ ইকুয়ালস টু আই আর। সো খেয়াল করো, এই রোধের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে, তখন এখানে থেকে এখানে কিন্তু ভোল্টেজ কিছুটা কমবে, এখান থেকে এখানে ভোল্টেজ কিছুটা কমবে। সো এই যে ভোল্টেজটা কমলো, কতটুকু ভোল্টেজ কমবে? সেই ডেল্টা ভি সমান সমান আই ইন্টু আর। এবং এইখানে মনে করো আমাদের এই যে ব্যাটারিটা, সেই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে মনে করো ভি, ব্যাটারির ভোল্টেজ হচ্ছে মনে করো ভি। সো তাহলে এই পাশে আমাদের কিন্তু উচ্চ বিভব, এই পাশে নিম্ন বিভব। এবং বলো তো দেখি, যদি আমাদের এই পাশের বিভব হয়, ধরো আমি বললাম এটা হলো একটা 5 ভোল্টের ব্যাটারি, হ্যাঁ, এটা হলো একটা 5 ভোল্টের ব্যাটারি। তাহলে বলো তো, যদি এই পাশের ভোল্টেজটাকে আমি এক্স বলি, তাহলে এই পাশের ভোল্টেজটাকে আমি কত বলবো? এখানে কি আমাদের ভোল্টেজের মান এক্স এর থেকে 5 বাড়বে না 5 কমবে বলো তো? এই পাশটা কিন্তু উচ্চ বিভব, এই পাশটা নিম্ন বিভব। তাহলে এই পাশের বিভব যদি হয় এক্স, তাহলে এই পাশের বিভবটা এক্স এর থেকে 5 বেশি হবে নাকি 5 কম হবে? কমবে। গুড। সো এই পাশের বিভবটা হবে কিন্তু তখন এক্স মাইনাস 5। বুঝতে পারছো? কারণ ব্যাটারির বড় দাগের সাইডে তো উচ্চ বিভব, এই পাশে তো নিম্ন বিভব। 5 ভোল্টের ব্যাটারি মানে বোঝাচ্ছে যে ওই ব্যাটারিটা তার দুই পাশে একটা 5 ভোল্ট বিভব পার্থক্য তৈরি করে রাখছে, 5 ভোল্টের বিভব পার্থক্য তৈরি করে রাখছে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে বিভব তৈরি করা, তারপরে রোধের একটা হচ্ছে বিভব ড্রপ খাওয়া, এই জিনিসগুলো না আসলে ঠিক ফিল করতে পারতেছি না, এগুলার মানেটা কি? সো এই ফিলের মধ্যে আসবো, খুব দারুণ একটা কনসেপ্ট আছে, সেগুলো বলবো। সো দেখো, আমরা এটা আগে একটু দেখো যে এই রোধের, এই ব্যাটারিটার মনে করো বিভব পার্থক্য হচ্ছে 5 ভোল্ট, তার মানে দুই পাশে বিভব পার্থক্য 5 ভোল্ট থাকবে। সো যদি এই পাশের ভোল্টেজ হয় এক্স, তাহলে এইখানের ভোল্টেজ কিন্তু তার থেকে 5 কম হবে। সো এই পাশের ভোল্টেজ এক্স মাইনাস 5। তাহলে আমাকে বলো তো, কারেন্ট সবসময় তো ভাইয়া উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তাহলে এই পাশের যে ভোল্টেজ, সাপোজ বললাম এই পাশের ভোল্টেজ হচ্ছে এক্স, তাহলে আমাকে বলো তো এই পাশের ভোল্টেজটা কি এক্স এর থেকে বেশি হবে না এক্স এর থেকে কম হবে? বলো তো। অবশ্যই কম হবে, কারণ এই কারেন্ট সবসময় কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। সো এইটা যদি হয় এক্স ভোল্ট, তাহলে এই পাশের ভোল্টেজটা কত হবে? এই পাশের ভোল্টেজটা হবে এক্স মাইনাস আই আর ভোল্ট। বুঝছো? এই পাশের ভোল্টেজ যদি হয় এক্স ভোল্ট, তাহলে এই পাশের ভোল্টেজ হবে কত? এক্স মাইনাস আই আর ভোল্ট। কারণ এই রোধটা দুই পাশে আই আর পরিমাণ বিভবের পার্থক্য তৈরি করে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসলে মোটামুটি দুইটা টাইপের রোধ নিয়ে কাজ করব। হ্যাঁ, একটা হচ্ছে পরিবাহীর রোধ, একটা হচ্ছে পরিবাহীর রোধ, একটা হলো পরিবাহীর রোধ, যেটা নিয়ে আজকের টপিক। একটা হলো পরিবাহীর রোধ, যে মনে করো আমাদের কাছে একটা তার আছে, একটা তার আছে, এই তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করে, তখন কিন্তু কারেন্ট ফ্লো মানে কি? ফ্রি ইলেকট্রনের ফ্লো। সো যখন কারেন্ট ফ্লো করে, তখন কিন্তু দেখা যায় এর ভিতরে যে সমস্ত অনুপরমাণুগুলো আছে, সেগুলোর সাথে কিন্তু আমাদের ইলেকট্রনগুলো ধাক্কা খায়। সো এই যে ধাক্কাটা খাচ্ছে, ইলেকট্রনগুলো যখন ফ্লো করবে, তখন এই যে ধাক্কাটা খাচ্ছে, এর কারণেই তার ফ্লোতে একটা বাধা পাচ্ছে না, সেই বাধাটাকে আমরা কিন্তু বলছি রোধ। যদি এরকম হতো এই পুরাটা ফাঁকা ফাঁকা, একদম কোনো অনুপরমাণু নাই, বাধা খাওয়ার কিছু নাই, ফ্রি ইলেকট্রনগুলো শুধু এক পাশ থেকে আরেক পাশে যাবে, তাহলে কিন্তু কোনো রোধ থাকতো না। কিন্তু যখন এখানে আমরা বলছি পরিবাহীর একটা রোধ আছে, সো পরিবাহী রোধ বলতে আমরা কি বুঝি? যে যখন এই ফ্রি ইলেকট্রনগুলো মুভ করবে, তারা কিন্তু স্মুথলি ফ্লো করতে পারবে না, কারণ ওখানে অনেক অনুপরমাণু আছে, তাদের সাথে কিন্তু ধাক্কা খাবে, অনেক আয়ন আছে, তাদের সাথে ধাক্কা খাবে। সো এই ধাক্কাধাক্কির ফলে কিন্তু দেখা যাবে তাদের ফ্লোটাই স্মুথ হবে না, তারা বাধা পাবে। সো এই বাধা থেকে কিন্তু এই রোধের উৎপত্তি। ঠিক আছে? তাহলে এটা গেল একটা পরিবাহীর রোধ। আরেকটা টাইপের রোধ নিয়ে আমরা কাজ করব, সেইটা হচ্ছে রেজিস্টর, যেগুলোকে আমরা বলি
যেগুলাকে আমরা রেজিস্টর বলি। রেজিস্টরের ছবি এই যে এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, যেগুলা এরকম ছোট্ট ছোট্ট এক একটা এলিমেন্ট, এই এলিমেন্টগুলো সার্কিটের মধ্যে থাকে এবং আমরা যত প্রয়োজনীয় রোধ লাগবে কোনো একটা সার্কিটের মধ্যে কারেন্টটাকে কন্ট্রোল করার জন্য যতটুকু রোধ লাগবে সেই রোধটা আমরা সার্কিটের মধ্যে বসায় কারেন্টটাকে কন্ট্রোল করি। সো এইগুলা আমরা পরে শিখবো। এগুলা এই কালার কোড দেখে কিভাবে করে ভাইয়া এই বের করতে হয়, কালার কোড দেখে কিভাবে করে আমরা রোধের মান বের করব, এই জিনিসগুলো আমরা পরে শিখবো। সো দেখো সার্কিটের মধ্যে কিভাবে করে রোধগুলো প্লেস করা থাকে, এই রোধগুলো নিয়ে পরে আলোচনা। আমরা এখন যেই রোধটা নিয়ে কথা বলবো সামনে, সেটা হচ্ছে পরিবাহী রোধ। অর্থাৎ একটা তারের মধ্য দিয়ে যখন কারেন্টের ফ্লো হবে তখন ওই তারের মধ্যে কি পরিমাণ বাধা বা কি পরিমাণ রোধ কাজ করে, সেইটাই হচ্ছে পরিবাহী রোধ টপিকের আলোচনা। দুইটার মধ্যে ডিস্টিংগুইশ করতে পারছো আশা করি, ঠিক আছে? ওকে, গুড। এগুলো নিয়ে কাজ করেছি সায়েন্স প্রজেক্টে, ভেরি গুড। আচ্ছা, এখন আসো তোমাদেরকে আমি ছোট্ট একটু আইডিয়া দিয়ে নিই, হ্যাঁ, যে আসলে সার্কিটের মধ্যে কিভাবে করে জিনিসগুলা কাজ করে। তার আগে আরো কয়েকটা একটু ডেফিনেশন দেখে আসি। যেমন দেখো, যে পরিবাহীর দুই প্রান্তে, দেখো ডেল্টা ভি সমান সমান আমরা দেখছিলাম ডেল্টা ভি সমান সমান আই ইন্টু আর, তাহলে বলো তো আর সমান সমান কি হবে? ডেল্টা ভি ডিভাইডেড বাই আই। সো আমাদের এখানে দেখো, যে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট, কোনো পরিবাহীর মধ্যে, কোনো পরিবাহীর দুইটা প্রান্তের মধ্যে যদি দেখা যায় বিভবের পার্থক্য হচ্ছে 1 ভোল্ট, পরিবাহীর দুইটা প্রান্তের মধ্যে বিভব পার্থক্য 1 ভোল্ট, এবং তখন যদি ওইটার মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট ফ্লো হয়, তাহলে এই পরিবাহীর যে রোধ, এই পরিবাহীর যে রোধ, সেই রোধটাকে আমরা বলবো 1 ওহম। এটাকে এরকম ওহম সাইন দিয়ে প্রকাশ করা হয়, তোমরা জানো। আচ্ছা, এখন তাহলে বলো তো, যে আমাদের এই যে পরিবাহীর যে রোধ, যদি আমরা ভোল্টেজ বাড়াই তাহলে রোধ কিভাবে পরিবর্তন হবে? আর সমান সমান তো ডেল্টা ভি ডিভাইডেড বাই আই। তাহলে সমীকরণ থেকে দেখতে পাচ্ছ যে আর ইজ প্রপোর্শনাল টু কি? ডেল্টা ভি না? অর্থাৎ বিভব পার্থক্য যত বাড়াবো তত রোধের মান বাড়বে, এবং আর ইজ প্রপোর্শনাল টু 1 বাই আই, অর্থাৎ তড়িৎ প্রবাহ যত বেশি হবে তত রোধের মান কমবে। ঠিক আছে না এটা? বলো তো, এই যে আর সমান সমান ডেল্টা ভি বাই ডেল্টা আই, যে আমাদের আই এর মান যত বাড়াবো তত রোধের মান কমবে, আবার ভি এর মান যত বাড়াবো তত রোধের মান বাড়বে। তো এইরকম করে কিন্তু কখনোই আর পরিবর্তন হবে না। আরটা কিন্তু একটা পরিবাহীর দৈর্ঘ্যের জন্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জন্য, এই যে বা যে কোনো একটা নির্দিষ্ট তার যদি থাকে, নির্দিষ্ট তার, একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট একটা তার যদি থাকে, যেই নির্দিষ্ট তারের এল ফিক্সড, দৈর্ঘ্য ফিক্সড, যেই নির্দিষ্ট তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ফিক্সড, যেটার উপাদান ফিক্সড, এইরকম একটা তারের রোধ কিন্তু ফিক্সড। কত বিভব পার্থক্য দিলা, তড়িৎ প্রবাহ কত হলো, অর্থাৎ ভি কত চেঞ্জ করলা, আই কত চেঞ্জ হলো, এর উপরে কিন্তু আর এর মানের কোনো পরিবর্তন হবে না। কারণ আইটা কি ছিল? আইটা কিন্তু এক ধরনের সমানুপাতিক ধ্রুবক আসছিল, যেটা ভি আর আই এর মধ্যে সম্পর্ক স্থাপন করছে। তো এইখানে খেয়াল রেখো যে আমাদের আর সমান সমান যে ডেল্টা ভি বাই আই আমরা লিখতেছি, এইটা কিন্তু আসলে আরটা ফিক্সড। যদি আই ভি বাড়াও তাহলে আই বাড়বে, ভি কমালে আই কমবে, কিন্তু আর কিন্তু ফিক্সড। তাহলে আরটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? আরটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? সেই পরিবাহীর রোধটা নিয়েই আমাদের মূল আলোচনা। এই যে দেখো পরিবাহীর রোধ, সেই পরিবাহীর রোধটা মূলত দেখো কিসের উপর নির্ভর করে। প্রথমে আসো, লেখাটা পড়ার দরকার নেই, আগে একটু খেয়াল করো। সো মনে করো আমাদের কাছে এরকম একটা তার আছে, আমাদের কাছে এই রকমের একটা তার আছে মনে করো, হ্যাঁ। এই তারের দৈর্ঘ্য আমি বললাম এল, এবং এই তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মনে করলাম এ। সো এইখানে আমাদেরকে বলে এই তারের যে রোধ, এই রোধের মানটা হচ্ছে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। যখন তাপমাত্রা ফিক্স থাকবে, সব কিছুতেই তাপমাত্রা ফিক্স, কারণ তাপমাত্রা যদি বাড়াইতে থাকো তাহলে বলো তো তাদের কম্পন বাড়বে না? কলিশন বাড়বে, ধাক্কাধাক্কি বাড়বে, তাহলে বাধা বাড়বে। সো এই কারণে আমরা তাপমাত্রাটাকে পুরোটা ফিক্স করে দিছি, যে তাপমাত্রাটা ফিক্স রেখে আমরা দেখি রোধের মানটা কিসের উপরে নির্ভর করে, বাহ্যিক আর কোন কোন জিনিসের উপরে রোধের মানটা নির্ভর করে সেইটা আমরা দেখতে চাই। সো আর এর যে মানটা, রোধের যে মানটা, সেই রোধের মানটা হচ্ছে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। তো এটা হওয়াটা কিন্তু খুবই লজিক্যাল, কারণ তুমি চিন্তা করো একটা ছোট তার, সেই ছোট্ট তারের মধ্যে কিন্তু বাধা পাবে কম। কোন একটা ইলেকট্রন যখন ফ্লো করতে যাবে, তারের অংশটাই ছোট্ট, তাহলে সেখানে পাস করতে কিন্তু তার কষ্ট হবে কম, বাধাটাও পাবে কম। আর যেটা বড় তার,
সেইখানে কিন্তু ইলেকট্রন এক পাশ থেকে আরেক পাশে যেতে কিন্তু তাকে অনেকক্ষণ ধরে বাধা অতিক্রম করে 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 যেতে হবে। কথা বুঝছো? তাহলে যত ছোট দৈর্ঘ্য তত বাধা কম, রোধ কম, যত বড় দৈর্ঘ্য তত কিন্তু বাধাও বেশি, কারণ তাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করে 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 তারপরে তারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হবে। তাহলে তখন বাধাটাও বেশি যখন তারের দৈর্ঘ্য বেশি। তাহলে আর ইজ প্রপোর্শনাল টু এল। এটা কখনকার জন্য? যখন যখন এ কনস্ট্যান্ট, টি তো অবশ্যই কনস্ট্যান্ট, যখন এ কনস্ট্যান্ট। এ মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সো পরের যে সূত্রটা আছে সেই সূত্রটাই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল রিলেটেড সূত্রটা, যে একটা তারটা যত বেশি মোটা হবে, তারটা যত বেশি মোটা হবে তত কিন্তু বাধার পরিমাণ আসলে কমবে। তুমি চিন্তা করে দেখো, মনে করো একটা ন্যারো রাস্তা, একটা চিকন রাস্তা, একটা সরু রাস্তা। সেই সরু রাস্তার মধ্যে যখন ধরো একটা গাড়ি যাচ্ছে, তখন তাদের স্পিড যেমন হয়, একটা বড় প্রশস্ত রাস্তা, সেই প্রশস্ত রাস্তায় কিন্তু স্পিড আরও বেশি হয়। বা তুমি যদি জ্যাম লাগার কথা চিন্তা করো, একটা ছোট রাস্তা, চিকন রাস্তা, সেই চিকন রাস্তায় জ্যামের পরিমাণ যত বেশি হবে, একটা মোটা রাস্তা বা বড় রাস্তা, প্রশস্ত রাস্তা যদি থাকে, তখন কিন্তু জ্যামের পরিমাণ কম হয়, বাধার পরিমাণ কম হয়। অর্থাৎ আরটা কিন্তু, এই রোধটা কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। যে ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু জায়গা বাড়তেছে, সো ইলেকট্রনগুলো কিন্তু সহজে মুভ করতে পারবে, তখন বাধার পরিমাণ কমে যাবে। আর উল্টা দিকে যদি এরিয়ার মানটা কমে যায়, ছোট্ট হয়ে যায়, তাহলে কিন্তু আসলে স্পেসটা কম, তো দেখা যাবে অল্প জায়গার মধ্যে দিয়ে যখন ইলেকট্রন পাস করতে চাইবে, তখন কিন্তু রোধের পরিমাণ বেড়ে যাবে। সো এটা কখন? এটা হচ্ছে যদি আমরা একটা নির্দিষ্ট এল এর জন্য চিন্তা করি, যখন এল কনস্ট্যান্ট, ঠিক আছে? সো আমরা এখান থেকে দুইটাকে যদি একসাথে করি, দেখো এবার ইয়াটা একটু পড়ো। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে, মানে এ কনস্ট্যান্ট থাকলে, পরিবাহী রোধের দৈর্ঘ্যের সমানুপাতে পরিবর্তিত হয়। সো আর হচ্ছে প্রপোর্শনাল টু এল। এবং পরেরটা দেখো, দ্বিতীয় সূত্র প্রস্থচ্ছেদের সূত্র, যেটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর দৈর্ঘ্য যদি স্থির থাকে, এল যদি স্থির থাকে, এই যে এল যখন কনস্ট্যান্ট, তখন পরিবাহী রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। সো আর এর মানটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। এখন এই দুইটা সূত্রকে তুমি যদি একসাথে করো, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু এল ডিভাইডেড বাই এ। যখন এল এবং এ দুইটাই ভ্যারিয়েবল, এল এবং এ দুটি ভ্যারিয়েবল, দুইটাই যখন পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। সো এখান থেকে দেখো, আমরা যদি সমানুপাতিক একটা ধ্রুবক নিয়ে আসি, সেটাকে আমরা রো দিয়ে প্রকাশ করি, এল ডিভাইডেড বাই এ। এই যে রোটা আসলো, এই রোটাকে আমরা বলি হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ। এই রোটাকে আমরা বলি, এটা হচ্ছে আপেক্ষিক রোধ। এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখো, আপেক্ষিক রোধটা কিন্তু কিসের উপর নির্ভর করে? এটা একটা উপাদানের ফিক্সড মান। এটা একটা তামার জন্য একরকম হবে, লোহার জন্য একরকম হবে, উপাদানের উপর নির্ভরশীল। উপাদানের উপর নির্ভরশীল, কোন টাইপের উপাদান, সেই উপাদানের উপরেই এই আপেক্ষিক রোধটা নির্ভর করবে। শুধু কি উপাদানের উপর নির্ভরশীল? না, উপাদান এবং তাপমাত্রায় দুইটার উপর নির্ভরশীল। আপেক্ষিক রোধের মানটা ডিপেন্ড করে কিসের উপরে? আপেক্ষিক রোধের মানটা ডিপেন্ড করে তাপমাত্রা এবং উপাদান, এই দুইটার উপরেই আপেক্ষিক রোধের মানটা নির্ভর করে। আপেক্ষিক রোধের মানটাই দুইটার উপরেই নির্ভর করে, তাপমাত্রা এবং উপাদান দুইটার উপরেই এটা নির্ভর করে, ঠিক আছে? এখন আসো আমরা তাহলে ফর্মুলা যেটা দেখলাম, যে আর ইজ প্রপোর্শনাল টু রো ইন্টু এল বাই এ। সো রো সমান সমান কি হবে? আর ইন্টু এ ডিভাইডেড বাই এল হবে। সো আমাদের রো আর যেটা, সেটা হচ্ছে আমাদের রোধের একক, আর এটা হলো মিটার স্কোয়ার ডিভাইডেড বাই মিটার। সো দেখো, আপেক্ষিক রোধের যে একক, সেটা হচ্ছে ওহম মিটার, সেটা হচ্ছে ওহম মিটার। এটা হলো আমাদের আপেক্ষিক রোধের একক। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার, ঠিক আছে? ডান। সো আমাদের রো এর যে মানটা, এই রো মানে কিন্তু ডেনসিটি না। হাই হাই, তোমরা 9-10-এ কি রো ডেনসিটি পড়ছিলা? ঘনত্বটাকে কি রো দিয়ে প্রকাশ করছিলা? প্রকাশ করে থাকলে করছো, ওইটা আলাদা হিসাব। কিন্তু এইখানে যে রোটা আমরা লিখতেছি, এই রোটা হচ্ছে আপেক্ষিক রোধটাকে প্রকাশ করছে, ঠিক আছে? আপেক্ষিক রোধটাকে প্রকাশ করছে।
গুড। সো তাহলে রো সমান সমান আর ইন্টু এ ডিভাইডেড বাই এল, এখান থেকে আমরা এককটা পেয়ে গেলাম এবং কোনো একটা স্পেসিফিক উপাদানের কিন্তু রো এর মানটা ফিক্সড। তামার একটা নির্দিষ্ট রো আছে, তারপরে লোহার একটা নির্দিষ্ট রো আছে, যে কোনো একটা পরিবাহী তার, ইস্পাত, সেটার একটা কিন্তু রো এর মানটা ফিক্সড। কিন্তু এই আর এর মানটা কিন্তু ফিক্স না। তুমি একটা ছোট তামার তার নিবা, তার আর এর মান যা হবে, বড় তামার তার নিবা, আর এর মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কোনটা ফিক্স থাকবে? রো এর মানটা কিন্তু ফিক্স থাকবে। ঠিক আছে, ভালো কথা। এবার আসো একটা ছোট্ট জিনিস, খুবই কমন, আমরা একটু দেখে ফেলি। সেটা হচ্ছে যে একটা তারকে মনে করো আমরা টেনে এন গুণ লম্বা করলাম। একটা তার যার দৈর্ঘ্য হচ্ছে মনে করো শুরুতে এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মনে করলাম এ। এই তারটাকে আমরা কি করছি দেখো, এই তারটাকে আমরা টেনে, এই তারটাকে আমরা টেনে, এই তারটাকে আমরা টেনে ধরে এটাকে এন গুণ লম্বা করছি। হ্যাঁ, নতুন একটা দৈর্ঘ্য পাইছি, সেটা হচ্ছে এন গুণ। তো এন গুণ লম্বা করলে স্বাভাবিকভাবে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও পরিবর্তন হয়ে যাবে। এটাকে মনে করলাম এ প্রাইম, নতুন দৈর্ঘ্য এল প্রাইম, এবং পরিবাহী তার তো যখন এটাকে টান দিয়ে লম্বা করছি তখন এটার যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা এন গুণ হয়ে গেছে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়ে গেছে এ প্রাইম। আমাদেরকে যদি বলে দেয় যে আয়তন কনস্ট্যান্ট, আয়তন কনস্ট্যান্ট, বা বলতে পারে ঘনত্ব কনস্ট্যান্ট, দুইটাই বলতে পারে, আয়তন কনস্ট্যান্টও বলতে পারে অথবা বলতে পারে যে ঘনত্ব কনস্ট্যান্ট। ভাইয়া মনে আছে ঘনত্ব সমান সমান কি ছিল? ডি সমান সমান ছিল ভর বাই আয়তন, তাই না? তো বলো তো, যদি আমরা একটা তার নেই, এই তারটাকে যতই তুমি টেনে হেঁচড়ে লম্বা করো, খাটো করো, যা খুশি করো না কেন, বলো তো আমাকে, এই তারের যে ভর, সেই ভরের কি কোনো পরিবর্তন হবে? একটা তারকে তুমি টেনে হেঁচড়ে যতই লম্বা করো, খাটো করো, যা খুশি করো না কেন, এম ভর কিন্তু অলওয়েজ ফিক্স থাকবে। তাহলে বলো তো, যদি তার আয়তনটাও ফিক্সড থাকে, এম ও ফিক্সড, ভি ও ফিক্সড, তাহলে ডিটাও অবশ্যই কি থাকবে? ডিটাও অবশ্যই ফিক্সড থাকবে। তাহলে ওইটাই বলছি যে কোনো একটা তার প্রশ্নে দুইভাবেই বলতে পারে। একটা বলতে পারে যে তারকে টানা হয়েছে, তার আয়তন ফিক্সড। আয়তন ফিক্সড বলা যে কথা, ঘনত্ব ফিক্সড বলাও কিন্তু একই কথা। সো এম বাই ভি যদি বলে, এম বাই ভি তো সূত্র, সো ভি কনস্ট্যান্ট মানে ডিও কিন্তু কনস্ট্যান্ট। সো যদি আমাদের আয়তন কনস্ট্যান্ট থাকে বা ঘনত্ব কনস্ট্যান্ট থাকে, ঘনত্ব কনস্ট্যান্ট থাকা মানে আয়তন কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমাদের একদম শুরুতে যে আয়তন থাকবে, শেষেও কিন্তু সেই আয়তন সেম থাকবে, তাই না? তো এই বড় যেই তারটা, সেই তারের আয়তন কত? আয়তন সমান আমরা জানি ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। আর নতুন তারের জন্য, বাট এই লম্বা হওয়ার তারের জন্য ক্ষেত্রফল হলো মনে করলাম এ প্রাইম, আর দৈর্ঘ্য মনে করলাম এল প্রাইম। কি করলাম? ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে এবার খেয়াল করো তো, আমরা এই যে এখান থেকে যদি এ প্রাইমের মানটা বের করতে চাই, তাহলে এটা কত হবে? এ প্রাইম সমান হচ্ছে এ ইন্টু এল ডিভাইডেড বাই এল প্রাইম। এ প্রাইম সমান এ ইন্টু এল ডিভাইডেড বাই এল প্রাইম। নাইস। সো আমাদের এখানে এল প্রাইম সমান সমান আবার কত? এল প্রাইম সমান হচ্ছে, এল প্রাইম সমান হচ্ছে এন ইন্টু এল, যেখান থেকে আমরা এল এল কাটাকাটি করলে এ প্রাইমের মান পাচ্ছি এ ডিভাইডেড বাই এন। অর্থাৎ খুবই সহজ জিনিস, যে আমরা যেহেতু আয়তন কনস্ট্যান্ট, তাহলে দৈর্ঘ্য যদি এন গুণ লম্বা হয়, ক্ষেত্রফল এন ভাগের এক ভাগ হয়ে যাবে। কারণ আলটিমেটলি আমাদের তো এই দুইটার গুণফল কি হতে হবে? আগের আয়তনের সমান হতে হবে, তাই না? এ প্রাইম আর এল প্রাইম, এটার গুণফল তো আগেরটার সমান হতে হবে। তাহলে এল প্রাইম যদি হয়ে যায় এন ইন্টু এল, তাহলে এই এটাকেও অবশ্যই কি এন দিয়ে ভাগ করে যা হয় সেটা হতে হবে, নাহলে কাটাকাটি করে এ আর এল এর সমান হবে কিভাবে? হবে না তো। সো তাহলে আমরা এটা বুঝি যে আমাদের নতুন যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা আসলে কত গুণ হচ্ছে। তাহলে দেখি নতুন যে সবুজ তারটা, সেই সবুজ তারের রোধটা কত হয়। আমরা সাদা তারের যে রোধ, সে সাদা তারের রোধ কত? সাদা তারের রোধ হচ্ছে আর সমান সমান রো ইন্টু এল ডিভাইডেড বাই এ। আর সবুজ তারের যে রোধ আর প্রাইম, সেই আর প্রাইম সমান হচ্ছে, রো এর মান তো সেম থাকবে, এখানে থাকবে হচ্ছে এল প্রাইম ডিভাইডেড বাই এ প্রাইম। এখান থেকে এল প্রাইমের মান হচ্ছে এন ইন্টু এল, এ প্রাইমের মান হচ্ছে এ ডিভাইডেড বাই এন। এখান থেকে আসলো এন স্কোয়ার ইন্টু রো এল ডিভাইডেড বাই এ। এখানে আবার এন স্কোয়ার ইন্টু এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু কার সমান? এই পার্টটা হচ্ছে ওই আর এর সমান। অর্থাৎ আমাদের এই যে ফর্মুলাটা আসলো,
এটা বোঝাচ্ছে যদি কোনো একটা পরিবাহী তারকে আমরা টেনে n গুণ লম্বা করি, একটা পরিবাহী তারকে যদি আমরা টেনে n গুণ লম্বা করি, তাহলে সেই পরিবাহী তারের রোধ আগের n স্কয়ার গুণ হয়ে যাবে, আগের n স্কয়ার গুণ হয়ে যাবে। বুঝছো? সহজ জিনিস। ফ্লোটা ঠিক রেখো, এপাশ থেকে এপাশে গেছি। ঠিক আছে, তাহলে r প্রাইম সমান সমান হচ্ছে n স্কয়ার ইন্টু r। হুদাই টানবো কেন? তোমার টানা লাগবে না, পরীক্ষার মধ্যে টানাটানি করে। পরীক্ষার মধ্যে বলে যে একটা সুষম তার 9 ওহমের রোধ, সেটাকে টেনে আমরা লম্বা করছি 9 গুণ বা 3 গুণ টেনে লম্বা করছি, এবার সমান ভাগে ভাগ করছি, তাদেরকে সমান্তরালে যুক্ত করছি, এবার তাদের তুল্য রোধ নির্ণয় করো। বুঝছো? তো পরীক্ষা এরকম টানাটানি আসে, এই কারণে আমরা এটা দেখে রাখলাম। ওকে ফাইন, গেল পরিবাহী রোধ আমরা বুঝলাম। আচ্ছা, এইখানে এটা কি ছিল? আচ্ছা, আপেক্ষিক রোধ বা রোধকত্ব। আচ্ছা, এটা আসলে একটু আগে আসলে ভালো হয়, এই যে ওহমের রো এর যে পার্টটা থাক, অসুবিধা নেই। সো রো যেটা, সেটা কি হচ্ছে, কি বলছে দেখো, রো একটা সমানুপাতিক ধ্রুবক ছিল এবং রো সমান সমান আমরা দেখছি রো সমান সমান কি হয়, আর ইন্টু এ ডিভাইডেড বাই এল হয়, তাই না? রো একটা সমানুপাতিক ধ্রুবক, এর মান পরিবাহীর উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে, ওইটা যেখানে লিখছি এখানে সেম লেখা। একে নির্দিষ্ট তাপমাত্রায় পরিবাহীর উপাদানে আপেক্ষিক রোধ বলা হয়। এগুলো আগের পড়া, এগুলো আগে স্লাইডে বলে আসছি। কোন নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে, দেখো কি বলছে এখানে, কোনো একটা পরিবাহী আছে মনে করো আমার কাছে, কোনো একটা পরিবাহী আছে মনে করো আমার কাছে, হ্যাঁ, যেই পরিবাহীটার দৈর্ঘ্য হচ্ছে মনে করো 1 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও মনে করো 1 মিটার স্কয়ার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও মনে করো 1 মিটার স্কয়ার। তাহলে এই রোধের মান যা হবে সেটাই কিন্তু ওই তারের বা ওই উপাদানের আপেক্ষিক রোধ। দেখো, এল এর মান যদি 1 একক হয়, এ এর মান যদি 1 একক হয়, তাহলে এই উপাদানের বা এই অংশটুকুর রোধের মান যা, সেটাই কিন্তু আমাদের রো এর মান হবে। বুঝছো? রো সমান সমান আর ইন্টু এ ডিভাইডেড বাই এল। তো আমাদের যে কোনো একটা উপাদান নিলাম, সেই উপাদানের 1 মিটার দৈর্ঘ্যর এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যেইটুকু রোধ হবে, সেই রোধটাই হচ্ছে ওই উপাদানের আপেক্ষিক রোধ। ঠিক আছে, এটাই হচ্ছে ওই উপাদানের আপেক্ষিক রোধ। ওকে, এখন দেখো আরেকটা ভাবে এটা বলছে, এগুলো অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, একটু দেখে রেখো। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের একক প্রস্থ ক্ষেত্রফলে কোনো পরিবাহী রোধকে ওই তাপমাত্রায় পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে। এটা একটা গেল। আরেকটা বলতেছে দেখো বা দিয়ে, বা একক বাহু বিশিষ্ট কোনো ঘনকের রোধকে বলে, একক বাহু বিশিষ্ট কোনো ঘনকের রোধকে ওই তাপমাত্রায় ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে। এটা কিভাবে আসলো? সো মনে করো আমাদের কাছে একটা ঘনক আছে, আমাদের কাছে একটা ঘনক আছে, যেই ঘনকটার ভাইয়া দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব এক করে। তো মনে করো এইটার দৈর্ঘ্য হচ্ছে 1 একক, তাহলে এই ঘনক যদি হয় তার মানে তো 3 বাহু সমান, এটাও হচ্ছে 1 একক এবং এটাও হচ্ছে কি 1 একক। সো এইখান থেকে মনে করো যদি এই বাম দিক থেকে ডান দিকে কারেন্টের ফ্লো হয়, তাহলে এরিয়া কোনটা? এরিয়া হচ্ছে সবসময় মনে রাখবা তারের সাথে যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে তার সাথে লম্ব বরাবর যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা হচ্ছে কি আমাদের এ। বুঝছো? সেই ক্ষেত্রফলটা আমাদের এ, এবং কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিক বরাবর যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা হচ্ছে এল। কি বললাম কথাটা? কি বললাম কথাটা? হ্যাঁ, পাইছি। এই যে মনে করো আমার কাছে এরকম একটা বক্স আছে, একটা বক্স আছে, এই বক্সের মধ্যে দিয়ে মনে করো ডান দিক থেকে বাম দিক বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে, ডান দিক থেকে বাম দিক বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে। তো এই পরিবাহীটা যদি, এটা যদি পরিবাহী হয়, তাহলে এই পরিবাহীটার দৈর্ঘ্য কতটুকু, মানে এলটা কতটুকু আর এটা কতটুকু, খেয়াল করো। এটা কিন্তু ডিপেন্ড করবে কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে তার উপরে। সো খেয়াল করো, এই ডান দিক থেকে যদি বাম দিকে কারেন্ট ফ্লো হয়, তাহলে এল কোনটা? এল হচ্ছে তড়িৎ প্রবাহ যেদিক বরাবর যাচ্ছে, তড়িৎ প্রবাহ যেদিক বরাবর যাচ্ছে সেই দিক বরাবর দৈর্ঘ্যটা হচ্ছে এল। এখানে এল হচ্ছে এতটুকু, কারণ কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে। বুঝছো কথা? আর এরিয়া কোনটা? যখন কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, তখন এই যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা, তড়িৎ প্রবাহের দিকের সাথে লম্ব বরাবর যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের এ। বুঝতে পারছো? সো আমাদের কারেন্ট যেদিক বরাবর যাচ্ছে সেই দৈর্ঘ্যটা হলো এল, আর কারেন্ট যেদিকে যাচ্ছে তার সাথে লম্ব বরাবর যেই ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের এরিয়া এ। তাহলে আমাকে বলো তো, এরকম টাইপের ম্যাথ কিন্তু আসে, যদি বাইরে থেকে ভিতরের দিকে, অর্থাৎ বাইরে থেকে তোমাদের দিকে যদি কারেন্টের ফ্লো হয়, তাহলে সেই ক্ষেত্রে এই উপাদানের রোধ কি পরিবর্তন হয়ে যাবে না? এই উপাদানের রোধ তখন কিভাবে বের করবা? আর সমান সমান রো ইন্টু এল বাই এ। সো তখন এল হবে কোনটা? যেহেতু কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে,
তোমাদের দিকে যাচ্ছে, তাহলে এল হচ্ছে এতটুকু, এল হবে এতটুকু, বোঝা যাচ্ছে ক্যামেরায়? এল হবে এতটুকু। আর কারেন্ট যদি এই দিকে যায় তাহলে এরিয়া কোনটা, যেদিকে কারেন্ট যাচ্ছে তার লম্ব বরাবর যে ক্ষেত্রফলটা, এইটা হচ্ছে আমাদের এরিয়া এ। কথা বুঝছো? সো আশা করি এল কোনটা এ কোনটা এইটা একদম ক্লিয়ার। সো এইখান থেকে দেখো, আমাদের যখন কারেন্ট এই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, যদি একটা ঘনক নাও, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, তাহলে ঘনকের কিন্তু এল এর মান যদি 1 মিটার হয় এবং এরিয়াটাও তাহলে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সেম, তাহলে এই এরিয়াটার মানও কত হবে, 1 মিটার স্কয়ার হবে। তাহলে এই ঘনকের যে রোধটা হবে ভাই, এই ঘনকের যে রোধটা হবে সেটাই কিন্তু ওই উপাদানের আপেক্ষিক রোধ। ঘনকের যে রোধটা হবে সেই রোধটাই হচ্ছে উপাদানের আপেক্ষিক রোধ। ওটাই বলছে যে একক বাহু বিশিষ্ট কোনো ঘনকের রোধকে ওই তাপমাত্রায় ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে। বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ঘনক কেন নিলাম ভাইয়া? ঘনক নিছি কারণ ঘনকে তো সুবিধা, এক বাহু বিশিষ্ট ঘনক হলে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম। আমাদের পরিবাহী রোধ আমরা আপেক্ষিক রোধ কোনটাকে বলতাম, যে এমন একটা পরিবাহী নিব যার দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার, এরকম যদি কোনো একটা তার নাও, সেই তারের যে রোধটা হবে সেই রোধটাই হচ্ছে ওই উপাদানের আপেক্ষিক রোধ। তাহলে এটা তো সিলিন্ডার আকৃতি তারের জন্য গেল, কিন্তু এটাকে আমরা একটু সুন্দর করে প্রেজেন্ট করলাম কেমন, যে মনে করো আমার কাছে একটা ঘনক আছে, সেই ঘনকের বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে, তাহলে এই দৈর্ঘ্য 1, প্রস্থ 1, উচ্চতা 1। কারেন্ট যদি বাম দিক থেকে ধরো ডান দিকে যায়, তাহলে দৈর্ঘ্য হলো 1, এই যে এল এর মান 1 হয়ে গেছে, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা, যখন কারেন্ট বাম দিক থেকে ডান দিকে যাবে, ক্ষেত্রফলটাও কিন্তু 1 × 1 মানে 1 মিটার স্কয়ার। তাহলে এখানে আমাদের এইটার যে রোধটা হবে, আরটা হবে আর সমান রো ইন্টু এল বাই এ। সো এল এর মানও 1, এর মানও 1, তখন আর এর মান কত হয়ে যাচ্ছে, রো এর সমান হয়ে যাচ্ছে। সো তার মানে একক বাহু বিশিষ্ট কোনো একটা ঘনকের যে রোধ, সেই রোধটাকেই কিন্তু আমরা বলি আপেক্ষিক রোধ। ঠিক আছে, গুড, পারফেক্ট, থ্যাংক ইউ। সহজ জিনিস। সো এইবার আসো, এই যে এখানে এই জিনিসটা এবার তো তোমরা নিজেরাই বের করতে পারবা, তাই না? চলো এবার একটু লিখে লিখে করি, আমরা তো প্র্যাকটিক্যালি বুঝছি। সো বলো তো, যদি সিডি বরাবর রোধ বের করতে বলে, রোধ সিডি মানে এই সি থেকে ডি যেই তলটা আছে, বা সি থেকে ডি এই দুইটা প্রান্তের মধ্যে, সি আর ডি দুইটা প্রান্তের মধ্যে যদি আমাদেরকে বলে রোধ বের করতে, তাহলে রোধটা কত হবে? রো ইন্টু এল বাই এ। একটা কাজ করি, একটু দাঁড়াও একটা মিনিট, একটা কাজ করি, এই দৈর্ঘ্যটার নাম দিয়ে দিলাম এল, এই প্রস্থটার নাম দিয়ে দিলাম মনে করো বি, এই উচ্চতাটার নাম দিয়ে দিলাম মনে করো এইচ। তাহলে আমাকে এবার বলবা আর সিডি সমান কত হবে, আর ইএফ সমান কত হবে, এবং আর এবি সমান কত হবে। তিনটা চলো আমরা বের করে ফেলি, রিলেটেড ম্যাথ করবো আমরা। সো রো ইন্টু এল বাই এ, কোথায় কোন এল বসবে কোথায় কোন এ বসবে বলো। প্রথমটায় আসি, সিডি। সিডি মানে কোনটা, এদিক থেকে এদিকে। সো তাইলে দেখো এল কোনটা হবে, এল হবে হচ্ছে বি এর সমান, কারণ এল কোনটা, তড়িৎ প্রবাহ যে দিক বরাবর যাচ্ছে সেদিক বরাবর যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা হচ্ছে এল। এল হচ্ছে তড়িৎ প্রবাহ পরিবাহীর মধ্যে, তড়িৎ প্রবাহ পরিবাহীর মধ্যে যেদিক বরাবর যাচ্ছে সেদিক বরাবর দৈর্ঘ্য, সেদিক বরাবর দৈর্ঘ্য হচ্ছে এল। এবং এরিয়া কোনটা, এরিয়া হচ্ছে তড়িৎ প্রবাহের দিকের সাথে, তড়িৎ প্রবাহের দিকের সাথে লম্ব বরাবর তড়িৎ প্রবাহের দিকের সাথে লম্ব বরাবর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, লম্ব বরাবর পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হচ্ছে এরিয়া এ। তাহলে এখান থেকে আমাদের সি থেকে ডি বরাবর যদি কারেন্ট যায়, বা সি আর ডি দুইটা প্রান্তের মধ্যে যখন রোধ বের করতে বলবে, আমরা ধরে নিব যে সি থেকে ডি বরাবর কারেন্ট যাচ্ছে, তাহলে ভিতরের দিকে কারেন্ট গেলে দৈর্ঘ্যটা হচ্ছে বি, আর এরিয়া কোনটা, এরিয়া হচ্ছে এতটুকুটা, অর্থাৎ এল ইন্টু এইচ যেটা, সেটা হবে এরিয়াটা, এল ইন্টু এইচটা হবে এরিয়াটা। আচ্ছা, এরপরে আসো ইএফ। ইএফ দৈর্ঘ্য কোনটা হবে, দৈর্ঘ্য হবে এল, আর এরিয়া কোনটা হবে,
এরিয়া হচ্ছে বি ইন্টু এইচ, এই যে এটা হলো এইচ, এটা হলো বি, তাহলে বি ইন্টু এইচ, মানে উপরে একটা হইলে বাকি নিচে দুইটা। তারপরে রো এবি, এবি মানে কোনটা, উপর থেকে নিচে, তাহলে এল কোনটা হবে, দৈর্ঘ্য কোনটা হবে, দৈর্ঘ্য হবে এইচ, এবং ক্ষেত্রফল হবে এল ইন্টু বি, এল ইন্টু বি। বুঝছো সবাই, বুঝছো? গুড, গেল। সো পরিবাহকত্ব, এটা আরেকটা রাশি, একটু জেনে রেখো। সো পরিবাহকত্ব এটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়, এবং এই সিগমা হচ্ছে 1/ρ। এটাকে বলা হচ্ছে পরিবাহকত্ব বা কন্ডাক্টিভিটি। আগেটা ছিল পরিবাহিতা, যেটা জি, আর এর উল্টা যেটা, এটা ছিল পরিবাহিতা বা কন্ডাক্টেন্স, আর এটা হলো পরিবাহকত্ব বা কন্ডাক্টিভিটি। সো খেয়াল করো, আপেক্ষিক রোধের বিপরীত রাশি হলো পরিবাহকত্ব, একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এভাবে যদি লিখি যে আর সমান সমান রো ইন্টু এল ডিভাইডেড বাই এ, এখান থেকে আমরা এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড বাই সিগমা ইন্টু এল বাই এ। এটা জাস্ট জেনে রাখো অবজেক্টিভের জন্য, এগুলো কখনো ম্যাথ করতে গেলে লাগবে না এই রাশিগুলো, হ্যাঁ। তো আমাদের সিগমা সমান সমান তাহলে কত হবে, সিগমা সমান সমান হচ্ছে এল ডিভাইডেড বাই আর এ। তো এখানে কি বলছে, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে কোনো পরিবাহীর পরিবাহিতাকে ওই তাপমাত্রায় ওই উপাদানের পরিবাহতাঙ্ক বলে। এর একক হচ্ছে সিমেন্স পার মিটার। ঠিক আছে। সো আপেক্ষিক রোধের বিপরীত রাশি হলো পরিবাহকত্ব। সো আগেটা ছিল সিমেন্স, যেমন এটা হচ্ছে কি দেখো, এই 1/r কে আমরা কি দিয়ে প্রকাশ করি, জি দিয়ে প্রকাশ করি না, 1/r কে 1/r কে জি দিয়ে প্রকাশ করি, এল ডিভাইডেড বাই এ। তো জি এর একক হচ্ছে সিমেন্স ছিল, আর এটা হলো মিটার ডিভাইডেড বাই মিটার স্কয়ার, তাহলে সিমেন্স পার মিটার হচ্ছে আমাদের এই পরিবাহিতাঙ্কর এককটা। ঠিক আছে, ওকে, গেল 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 গেল। আচ্ছা, এইবার আসো তোমাদেরকে একটা ছোট্ট জিনিস একটু মাথায় দিয়ে রাখি। ছোট্ট জিনিসটা হচ্ছে এই যে ভাইয়া, একটা তারের মধ্যে ব্যাটারি থাকে, রোধ থাকে, এখানে আমরা বলি বিভব বাড়ে, ব্যাটারি বিভব তৈরি করতেছে, রোধের অ্যাক্রসে বিভব ড্রপ হচ্ছে। এই জিনিসগুলো আসলে কি কাহিনী হয়? সো এই কাহিনীটা বোঝানোর জন্য ছোট্ট একটা ছবি আগে একটু আঁকার চেষ্টা করি, হ্যাঁ। ছোট্ট একটা ছবি একটু আঁকার চেষ্টা করি। মনে করো এইটা হচ্ছে একটা স্লিপার, জানি না বুঝছো কিনা। এটা হলো একটা স্লিপার। এই স্লিপার থেকে মনে করো কিছু বাচ্চা পোলাপান, এরা হচ্ছে স্লিপ খেয়ে নিচের দিকে এভাবে করে এসে পড়বে, বুঝছো। এখানে কিছু বাচ্চা পোলাপান আছে, এই বাচ্চা পোলাপানগুলা এগুলো সব স্লিপ খেয়ে এখানে এসে পড়তেছে। এখানে এই বাচ্চা পোলাপানগুলা এখানে এসে মনে করো স্লিপ খেয়ে পড়তেছে। আর আরেকজন আছে, সে কি করতেছে, এই বাচ্চা পোলাপানদেরকে ধরে, সে মনে করো ধরে ওই হাতটা হয় নাই আসলে, যাই হোক, আরেকজন কি করতেছে, এই বাচ্চা পোলাপানগুলোকে ধরে এই পাশে উঠাই দিচ্ছে। এখান থেকে যখন একজন এসে পড়তেছে, একটা লোক কি করতেছে, এই লোকটা কি করতেছে, এই লোকটা এখানে মনে করো একজন লোক দাঁড়ায় আছে, ইয়া এরকম করে একজন দাঁড়ায় আছে ধরো। তো এই লোকটা কি করতেছে, এই লোকটা হচ্ছে এখান থেকে বাচ্চাগুলোকে তুলে ওই উপরের দিকে নিয়ে দিচ্ছে। কথা হচ্ছে যে এখান থেকে একটা স্লিপার, এটা একটা স্লিপার মতন। সো একটা লোক, এই লোকটা বাচ্চাগুলো এই যে গড়ায় গড়ায় নিচের দিকে পড়তেছে, এই বাচ্চাগুলোকে তুলে সে হচ্ছে উপরের দিকে আবার এখানে রাখতেছে, আবার এখান থেকে স্লিপ খেয়ে পড়তেছে, আবার উপরের দিকে তুলছে, আবার স্লিপ খেয়ে এখানে পড়তেছে। তো এরকম একটা সুন্দর চক্র এখানে চলতেছে, এখানে খুব সুন্দর একটা চক্র এখানে চলতেছে। এখন জিনিসটা আসলে কি হচ্ছে দেখো,
যে এই লোকটা কিন্তু একটা কাজ করতেছে, এই লোকটা এদের মধ্যে যখন এই ছেলেগুলাকে উপরের দিকে তুলতেছে তখন কিন্তু সে একটা কাজ করতেছে, তাদের মধ্যে একটা শক্তি সে দিয়ে দিচ্ছে। এবং এই যে শক্তিটা সে দিয়ে দিল, যখন এখানে ছেড়ে দিছে তখন কিন্তু ওই শক্তিটা নিয়ে কিন্তু তারা খরচ করে ফেলছে। এই শক্তিটা কিন্তু পরবর্তীতে এই যে গতিশক্তিতে কনভার্ট হয়েছে, বা যদি আমরা এখানে চিন্তা করি যে রাস্তার সাথে একটা ঘর্ষণ হয়েছে তাহলে হিট এনার্জিতে সেটা কনভার্ট হয়ে গেছে। সো মেইন আইডিয়াটা হচ্ছে এখানকার যে লোকটা, সেই লোকটা কি করতেছে, বারবার বাচ্চাগুলোকে তুলে নিয়ে ওই উপরের দিকে ফেলতেছে, বারবার বাচ্চাগুলোকে নিয়ে উপরের দিকে ফেলতেছে। সো এই লোকটা কিন্তু কন্টিনিউয়াসলি একটা এনার্জি সাপ্লাই দিয়ে যাচ্ছে, সব সময় কিন্তু সে বাচ্চাগুলোকে নিয়ে উপরের দিকে ছেড়ে দিচ্ছে, বাচ্চাগুলোকে নিয়ে উপরের দিকে ছেড়ে দিচ্ছে। সো এই সব সময় কন্টিনিউয়াসলি কিন্তু একটা কাজ করতেছে এটাকে উপরের দিকে তোলার জন্য। এবং বাচ্চারা কি করতেছে, বাচ্চারা উপরে যখন গেছে তখন তো তাদের মধ্যে একটা এনার্জি জমা হয়েছে। সো তারা স্লিপারে করে যখন নামতেছে তখন কিন্তু সেই এনার্জিটা তারা অন্য এনার্জিতে কনভার্ট করছে, তাদের মধ্যে যে এনার্জিটা দেওয়া হয়েছে সেই এনার্জিটা তারা অন্য একটা এনার্জিতে কনভার্ট করতেছে। তো এটা তো সহজ জিনিস, বোঝা সহজ। এখন আসো সার্কিটের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম কাহিনীটা হয়, সার্কিটের ক্ষেত্রে এক্স্যাক্টলি এই সেম কাহিনীটা হয়। মনে করো এখানে আমাদের কাছে একটা ব্যাটারি আছে আর এটা হলো রোধ। সো এই যে ব্যাটারিটা মনে করো 5 ভোল্টের একটা ব্যাটারি। সো 5 ভোল্ট, এটাকে যদি তুমি একটু ভাঙাও, বলো তো ভোল্টকে ভাঙালে কি পাওয়া যায়? আমরা পড়ছিলাম বাচ্চাকালে, মনে আছে, ডাব্লিউ সমান সমান হচ্ছে কিউ ভি সমান সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। সো ডাব্লিউ এর একক জুল আর কিউ হচ্ছে কুলম, জুল পার কুলম। বিভবটাকে আমরা কিন্তু জুল পার কুলম এককে প্রকাশ করি। সো 5 ভোল্ট এটাকে ভাঙলে আসে 5 জুল পার কুলম। এর মানে কি? এর মানে হচ্ছে এই ব্যাটারিটা প্রত্যেকটা 1 কুলম চার্জকে, প্রতি 1 কুলম চার্জকে, এইখানে এই ব্যাটারিটা কি করতেছে, প্রত্যেক 1 কুলম চার্জকে সে 5 জুল পরিমাণ শক্তি দিয়ে দিচ্ছে। ব্যাটারিটা কি করতেছে, প্রত্যেকটা চার্জকে 5 জুল পরিমাণ শক্তি দিয়ে দিচ্ছে। 1 কুলম চার্জকে 5 জুল পরিমাণ এনার্জি সাপ্লাই দিচ্ছে। এখন বলতে পারো ভাই ব্যাটারি এনার্জি কোত্থেকে পেল? ব্যাটারির মধ্যে ঘটে কেমিক্যাল রিঅ্যাকশন, রাসায়নিক একটা শক্তি থেকে সে কি করতেছে, ওই চার্জগুলোকে একটা বৈদ্যুতিক বিভব শক্তি দিয়ে দিচ্ছে। সো রাসায়নিক শক্তি থেকে কিন্তু বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হচ্ছে এই ব্যাটারির মধ্যে। যেমনটা এই লোকটা কি করতেছিল, তার যান্ত্রিক শক্তি খরচ করে একটা শক্তি ওই বাচ্চাদের মধ্যে দিয়ে দিচ্ছিল, ঠিক তেমনি এই ব্যাটারিটাও কিন্তু তার ভিতরে যে কেমিক্যাল রিঅ্যাকশন আছে, রাসায়নিক বিক্রিয়া আছে, সেই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তিটার সাহায্যে রাসায়নিক শক্তিটাকে কনভার্ট করছে বৈদ্যুতিক শক্তিতে। ব্যাটারির কাজই এটা। কেমিক্যাল শেষ হয়ে গেলে সে আর দুই প্রান্তের ভোল্টেজ সেম রাখতে পারবে না। যতক্ষণ পর্যন্ত কেমিক্যাল আছে ততক্ষণ পর্যন্ত ব্যাটারির দুই প্রান্তের বিভব কিন্তু 5 ভোল্ট করে থাকবে। সো এইখানে 5 ভোল্ট মানে হচ্ছে যে এই ব্যাটারিটা প্রতি 1 কুলম চার্জকে 5 জুল পরিমাণ শক্তি দিয়ে দিচ্ছে, 5 জুল পরিমাণ শক্তি দিয়ে দিচ্ছে। এবার আসো, আমি দেখলাম আমাদের এই রোধের অ্যাক্রসে বিভব ড্রপ হলো 5 ভোল্ট। রোধের অ্যাক্রসে আমরা হিসাব করে দেখলাম যে ভাই ভোল্টেজ ড্রপ হয়েছে 5 ভোল্ট। তো এইটার মানে কি? 5 ভোল্ট মানেও কি বলা যায়, 5 জুল পার কুলম। অর্থাৎ প্রতি 1 কুলম চার্জ যখন এই রোধটা অতিক্রম করছে, প্রতি 1 কুলম চার্জ যখন এই রোধটা অতিক্রম করছে, তখন সে 5 জুল পরিমাণ বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করছে। এইটাকে আমরা বলছি ভোল্টেজ ড্রপ খাইছে। এটা মানে হচ্ছে ভোল্টেজ রাইজ, আর এটা মানে ভোল্টেজ ড্রপ। তো একদম এটার মতন যে এইখানে যখন উপরে উঠতেছে বিভব বৃদ্ধি পাচ্ছে, যখন এখান থেকে এখানে নামতেছে বিভবটা হ্রাস পাচ্ছে, এবং এই বিভবটা হ্রাস পেয়ে সেটা অন্য একটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই লোকটা, এই বালকগুলোর মধ্যে যে বিভব শক্তি ছিল, তারা এইখানে যখন স্লিপ খেয়ে পড়ে গেছে তখন তাদের এই বিভব শক্তিটা কিন্তু হ্রাস পেয়ে কি হয়েছে, গতিশক্তিতে কনভার্ট হয়েছে। বা যদি তাদের মধ্যে ফ্রিকশন থাকে তাহলে ঘর্ষণ শক্তিতে, বা হিট এনার্জিতে তখন এটা কনভার্ট হয়ে গেছে। এইখানেও জিনিসটা সেম, যে আমাদের এই ব্যাটারির মধ্যে যে 5 ভোল্ট ছিল, তার মানে প্রতি কুলম চার্জকে 5 জুল পরিমাণ এনার্জি দেওয়া হয়েছিল। ওই এনার্জিটা চার্জগুলো গ্রহণ করে তারা বের হয়ে গেছে, রওনা দিছে। সো বের হয়ে যাওয়ার পর যে রোধ আছে সেই রোধগুলোর মধ্যে 5 ভোল্ট ড্রপ খাইছে। এর মানে হচ্ছে প্রতি কুলম চার্জ 5 জুল পরিমাণ বিদ্যুৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত করছে। এটা যদি বাল্ব হয় তাহলে আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে, ফ্যান হইলে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে, ওভেন হইলে হিট এনার্জিতে এটা কনভার্ট হবে। সো এই রোধের উপরে ডিপেন্ড করবে এনার্জিটা কিসে কনভার্ট হলো। কথা বুঝছো? সো আমাদের এইটা হচ্ছে আসলে মূল যে থিমটা, যে আমাদের প্রতি কুলম চার্জ থেকে এই ইলেকট্রনগুলা, বা ধরলাম পজিটিভ চার্জগুলাকে এই মাইনাস থেকে প্লাসে নিয়ে আসার জন্য রাসায়নিক শক্তি থেকে একটা বিদ্যুৎ শক্তি খরচ করতেছে, বা ওই কেমিক্যাল এনার্জি থেকে পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট করতেছে এই
এই ইয়াটা এই তোমার ব্যাটারিটা, এবং যে পরিমাণ বিভব শক্তি একটা চার্জ অর্জন করলো সেটা দিয়ে কিন্তু সে পুরাটা সাইকেল ঘুরে আসতেছে, এবং যখন রাস্তায় ঘুরে আসতেছে তখন কিন্তু সে রোধগুলার অ্যাক্রসে শক্তিগুলা কনভার্ট করে করে আসতেছে। বুঝছো? ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কাহিনীটা। সো আশা করি এখন থেকে তোমরা মোটামুটি একটা রিলেট করতে পারবা যে আসলে কি কাহিনী হচ্ছে, এবং যখন পাওয়ারের ব্যাপারগুলোতে আসবো, পি সমান সমান ভিআই, ওই পাওয়ারের ব্যাপারগুলো আসবো, তখন এই জিনিসে আবার আমরা চলে আসবো, ওইখানেও দেখবা যে আরো সুন্দর ফিল আছে। ওকে, তো চলো আমরা এই আর রিলেটেড যে সমস্ত পড়াশোনাগুলা সেগুলা এবার শুরু করি। সো আমরা পরিবাহী রোধ নিয়ে কথা বলছিলাম। সো আমাদের দেখো এই ম্যাথ নাম্বার 1 দাও, ম্যাথ নাম্বার 1 দাও, এখান থেকে চলো শুরু করি। দুইটা তারের দৈর্ঘ্য, ব্যাস এবং আপেক্ষিক রোধ প্রত্যেকটার অনুপাত হচ্ছে 1:3। 1:3। অপেক্ষাকৃত সরু তারটার রোধ 20 ওহম হলে অন্য তারটার রোধ কত নির্ণয় করো। সো আমরা দেখব এই আর সমান সমান রো ইন্টু এল বাই এ, এই রিলেটেড আমরা কিন্তু অনেক স্টাইলের প্রবলেম থাকতে পারে। ওহো, মিস করে আসলাম আরেকটা জিনিস মিস করে আসছে। আচ্ছা, একটু পরে দেখাচ্ছি, এটা আগে করে ফেলি। দেখো কি বলছে, দুইটা তারের দৈর্ঘ্য, ব্যাস এবং আপেক্ষিক রোধের প্রত্যেকটার অনুপাত এত। ভাইয়া যে ইনফরমেশনগুলো দেওয়া আছে চেষ্টা করবা ওই ইনফরমেশনগুলো একটা সাইডে একটু লিখে ফেলার জন্য। সো তারের দৈর্ঘ্যের অনুপাত মানে মনে করো L1/L2, এটার মানে হচ্ছে 1/3। ব্যাসের অনুপাত, ব্যাসটাকে কি দিয়ে প্রকাশ করবো, আবার ডেনসিটির সাথে মিলে না যায়? বলো তো ভাইয়া, ব্যাসের অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত কি সেম না? তোমরা কি খুব মাইন্ড করবা যদি ব্যাসার্ধের অনুপাত দিয়ে লিখি? 1/3 একই কথা, কিন্তু 2R1 2R2 2 কাটাকাটি হয়ে এটা হয়েছে। আপেক্ষিক রোধ হচ্ছে ρ1/ρ2 সমান সমান 1/3। ρ1/ρ2 সমান সমান হচ্ছে 1/3। সো দেখো এখানে বলছে যে অপেক্ষাকৃত সরু তারটার রোধ যদি 20 ওহম হয় তাহলে অন্যটার রোধ কত নির্ণয় করো। সো আমাদের দুইটা তার, কিন্তু একটা মোটা তার একটা চিকন তার, কারণ বলেই দিছে একটার ব্যাস হচ্ছে ছোট, আর একটার ব্যাস হচ্ছে বড়। তো আমাদের বলছে রোধটা কত বের করতে। সো রোধ হচ্ছে আমরা কিভাবে লিখবো, R2/R1। রোধের অনুপাত যদি আমরা এভাবে লিখি, একটা জিনিস খেয়াল করো, তোমাদের যখন আমি পদার্থের গাঠন ধর্ম পড়াইছিলাম ওই সময় ওই যে ইয়ং এর গুণাঙ্ক অনুপাত বা ওই যে এই ফর্মুলাগুলো ছিল না, ওই যে y সমান সমান f ইন্টু ক্যাপিটাল L ডিভাইডেড বাই a ইন্টু স্মল l। এখানে মনে আছে যে আমাদের বিভিন্ন টাইপের ম্যাথগুলোতে বলের অনুপাত দেওয়া থাকতো, তারপরে বলে দিত যে একটা তারের দৈর্ঘ্য আর একটার এত গুণ, তারপর ক্ষেত্রফল এতটার এত গুণ, এরকম করে বিভিন্ন দেওয়া থাকতো। তো সেইখানে মনে আছে আমরা এটাকে একদম ওই যে ছোট করে কিভাবে লিখতাম, যে যদি জানতে চাইতো যে একটার ইয়ং এর গুণাঙ্ক আর একটার কত গুণ, তখন কিন্তু আমরা এভাবে লিখতাম, দেখো যে y1 ডিভাইডেড বাই y2 সমান সমান হচ্ছে এই যে f1/f2 ইন্টু L1/L2 ইন্টু A2/A1 ইন্টু L2/L1। অর্থাৎ যেগুলো সমানুপাতিক আছে সেগুলো একই দিকে বসবে, এটা উপরে 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 বসবে, আর যেগুলো ব্যস্তানুপাতিক সেগুলো কিন্তু দেখো উল্টা ভাবে বসছে, যে 1 2 এখানে হয়ে গেছে 2 1, এখানে হয়ে গেছে 2 1, যেগুলো নিচে আসছে ব্যস্তানুপাতিক সেগুলো 2 1 2 1 হয়ে গেছে। তো এইটা মনে রাখলে কিন্তু আসলে এগুলা তোমার জন্য আসলে খুব দ্রুত সলভ করে ফেলতে পারবে আর কি। সো R2/R1 এটা সমান আমরা লিখতে পারি কি, দেখো L2 ডিভাইডেড বাই L1 ইন্টু, কারণ এই ভালো কথা, আর সমান কি ছিল, আর সমান ছিল রো ইন্টু এল বাই এ। তাহলে দেখো সমানুপাতিকগুলো একই দিকে বসবে আর ব্যস্তানুপাতিকগুলো বিপরীত দিকে বসবে। তাহলে L2/A1 তারপরে হচ্ছে ρ2/ρ1 ইন্টু A1/A2। তো এখান থেকে L2/L1 মানে কত, L1/L2 মানে 1/3, L2/L1 মানে হচ্ছে শুধু 3 হবে, ইন্টু ρ1/ρ2 মানে 1/3, ρ2/ρ1 মানে কত হবে, ইন্টু 3 হবে, ইন্টু A1/A2। ভাইয়া A1/A2 মানে আমরা কি লিখতে পারি বলতো, A মানে পাই আর স্কোয়ার, তাহলে এখানে হবে R1 স্কোয়ার ডিভাইডেড বাই R2 স্কোয়ার, তাহলে 3 3 কে 9 ইন্টু R1/R2 মানে হচ্ছে 1/3, তাহলে এখানে আসে 1/3 স্কোয়ার, তাহলে 9 ইন্টু 1/9 সমান সমান 1। সুতরাং দেখো R2 সমান সমান হচ্ছে 1 ইন্টু R1। অর্থাৎ ভাই আমাদের রোধের মান আগেও যা ছিল, এই টানাটানির পরে কিন্তু রোধের মানটা সেমই থাকবে। টানাটানি না, আমরা যে যদি আপেক্ষিক রোধটা 3 গুণ হয়, তারপরে ব্যাসার্ধ 3 গুণ হয়, দৈর্ঘ্য 3 গুণ হয়, তাহলে আর এর মানটাও কিন্তু সেমই থাকবে, আর এর মানটা সেমই থাকবে। সো 20 ওহম অ্যান্সার। ঠিক আছে,
ঠিক আছে, এটা বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, কি বলে এই এ মানে কি? একটা তারের এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ মানে কি? এ মানে কি পাই আর স্কোয়ার না? তো R1/R2 অনুপাত দেওয়া আছে, তাইলে এ দেখো A1/A2, এ মানে কত পাই R1 স্কোয়ার, A2 মানে হচ্ছে পাই R2 স্কোয়ার। ভাইয়া পাই পাই কেটে দিলাম, R1 স্কোয়ার/R2 স্কোয়ার, এই যে একবারে লিখে ফেলছি এটা। ঠিক আছে, গুড। আরেকটা জিনিস একটু দেখায় আসি, দাঁড়াও। সেটা হচ্ছে যে আমরা যে ফর্মুলাটা দেখছি R সমান সমান হচ্ছে রো ইন্টু এল ডিভাইডেড বাই এ, তাই না? রো ইন্টু এল ডিভাইডেড বাই এ। এখন এখান থেকে দেখো, আমাদের একটা কাজ করি, উপরে নিচে আমরা এই এরিয়া দিয়ে গুণ দেই, উপরে নিচে এরিয়া দিয়ে গুণ দেই। কেন দিচ্ছি একটু পরে বুঝবা। নতুন আরেকটা ফরম্যাট নিয়ে আসার জন্য, এই সূত্রেরই নতুন আরেকটা ফরম্যাট নিয়ে আসার জন্য। এই ফরম্যাটটা কাজে লাগবে অনেক সময়। সো এখান থেকে দেখো, বলো তো এল ইন্টু এ মানে কি লেখা যায়? এল ইন্টু এ মানে লেখা যায় ভি, আয়তন লেখা যায়। আর নিচে থাকলো আমাদের এ স্কোয়ার, এ স্কোয়ার। এখন বলো তো ডেনসিটি, একটা তারের যে ঘনত্ব, তারের যে ঘনত্ব, সেই ঘনত্ব ডি সমান সমান আমরা লিখতে পারি m/v। তারের ঘনত্ব ডি সমান সমান আমরা লিখতে পারি m/v। সো এখান থেকে খেয়াল করো, আমাদের এই ভি বা আয়তন সমান আমরা কি লিখতে পারি? m ডিভাইডেড বাই ডি, অর্থাৎ তারের ভর ডিভাইডেড বাই ডি। সো আমরা এখানে দেখো এই ভি সমান সমান যদি লিখি m ডিভাইডেড বাই ডি ইন্টু এ স্কোয়ার, এইটা কিন্তু আরেকটা ফর্মুলা। এটা পারলে মাথায় রাখতে পারো, না হলে কিভাবে ডিরাইভ করছি এটা তো বুঝছোই। এটা অনেক সময় সরাসরি ম্যাথগুলোতে দিলে এটা অঙ্ক সহজ হয়ে যায়। হ্যাঁ, আর সমান সমান আপেক্ষিক রোধ ইন্টু ওই যে তারটা নিছো সেই তারের ভর ডিভাইডেড বাই তারের ঘনত্ব ইন্টু তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের স্কোয়ার, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের স্কোয়ার। ঠিক আছে, আর সমান সমান রো ইন্টু এম ডিভাইডেড বাই ডি এ স্কোয়ার। এটা একটু মাথায় রেখো। ওকে, ঠিক আছে। এখানে দেখো তারা কিন্তু দৈর্ঘ্য নিয়ে কিছু নাই, জাস্ট ভর, ঘনত্ব এবং ক্ষেত্রফলের সাথে সম্পর্ক কেমন সেটা দেখাচ্ছে। ওকে, 2 নাম্বার প্রবলেম, খুবই সহজ প্রবলেম এগুলা নিয়ে বেশিক্ষণ সময় দিব না। দেখো 2 নাম্বার প্রবলেম কি বলছে, একটা তারের রোধ দেওয়া আছে 5 ওহম। সো আমাদের R1 সমান দেওয়া আছে হচ্ছে 5 ওহম। একে টেনে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। তাহলে ভাইয়া দেখো, নতুন যেই দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্য হচ্ছে আদি দৈর্ঘ্যের 20% বৃদ্ধি। এই যে আদি দৈর্ঘ্যের 20% বৃদ্ধি, তাহলে এটা কত হয়? 1.2 ইন্টু L1 না ভাইয়া? কারণ 20% মানে কি? 20%, এটার মানে হচ্ছে 20/100, এর মানে হলো 0.2। তো তাহলে এটা L1 প্লাস 0.2 ইন্টু L1, তাহলে L2 মানে হচ্ছে আমাদের 1.2 L1। আমরা যে একটা শর্টকাট দেখছিলাম, যদি একটা তারকে টেনে n গুণ বৃদ্ধি করা হয় তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হয়, তাহলে এর নতুন রোধ কত হয়? সো আমাদের nটা কিন্তু আসলে এইটা, n সমান সমান 1.2। তাহলে r প্রাইম সমান সমান কত হবে? n স্কোয়ার ইন্টু r, 1.2 স্কোয়ার ইন্টু r এর মান হচ্ছে 5 ওহম। তাহলে ভাইয়া কত হয়? 7.2 ওহম টাইপের হবে, দেখবা। এটা এই কয়দিন আগে অফলাইনে করেছি তো উত্তর মনে আছে। 7.2 ওহম। ডিরেক্টলি এই ফর্মুলাতে তখনই করবা যদি এমসিকিউ থাকে, অবশ্যই যদি রিটেন হয় তাহলে এই ফর্মুলা সরাসরি অ্যাপ্লাই করো না। রিটেনে 3টা মার্ক, স্যারদের প্রতি একটু দয়া করো, একটু কষ্ট করে লিখবা, এই n স্কোয়ারটা কেমনে আসছে এটা একটু দেখাই দিবা, বুঝছো? ডান, গেল। পরের প্রবলেমে যাই। খেয়াল করো, এখানে কিন্তু আয়তন অপরিবর্তিত মেনশন করা আছে। হ্যাঁ, আয়তন অপরিবর্তিত মেনশন করা আছে। আচ্ছা, পরের প্রবলেমে যাই। দেখো তো কি বলছে, একটা তামার খণ্ড থেকে, কত নাম্বার এটা? 3 নাম্বার। একটা তামার খণ্ড থেকে 5 মিলিমিটার ব্যাস যুক্ত একটা তার প্রস্তুত করা হলো। সো ব্যাস দেওয়া আছে, তার মানে কিন্তু এরিয়া দেওয়া আছে। সাবধানে, ডি আবার ব্যাসের সাথে মিলাই ফেললাম, ডি ছিল সূত্রের মধ্যে, ওটা ছিল, ডেনসিটি ছিল। সো আমাদের ব্যাস দেওয়া আছে, তো 2r এর মান দেওয়া আছে হচ্ছে 5 মিলিমিটার। 5 মিলিমিটার একটা তার প্রস্তুত করা হলো। একই ভরের অন্য এক খণ্ড তামা থেকে 1 সেন্টিমিটার ব্যাসের অপর একটা তার প্রস্তুত করা হলো। সো এটা হলো 2r1, আর 2r2 যেটা, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার মানে কত? 10 মিলিমিটার।
তার প্রস্তুত করা হলো। তার দুইটার রোধের অনুপাত কত? খেয়াল করো, আমাদেরকে বলে দিছে যে তার দুইটার ভর একই ভর এবং অন্য এক খণ্ড তামা, একই ভর এবং অন্য এক খণ্ড তামা। ভাইয়া তার মানে কিন্তু আমাদের উপাদানও সেম, তার মানে আপেক্ষিক রোধ যেটা সেটাও কিন্তু সেম হবে। তারপরে ব্যাসটা আলাদা, একটা তার প্রস্তুত করা হলো, বলছে তার দুইটা রোধের অনুপাত কত নির্ণয় করো। তো খেয়াল করো, যেহেতু উপাদান সেম, তার মানে কিন্তু রো এবং ডেনসিটি দুইটাই কিন্তু সেম হবে, তাই না? এক খণ্ড তামার কথা বলছে, তো তামা যে উপাদানটা তো ফিক্সড। উপাদান ফিক্সড থাকলে কিন্তু তার ঘনত্বও সেম থাকবে, যেহেতু উপাদান ফিক্সড, এবং তার আপেক্ষিক রোধ যেটা সেটাও কিন্তু ফিক্সড থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখো এই আর সমান সমান ভাইয়া যেটা দেখেছিলাম, দেখো আর সমান সমান আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ছিল রো ইন্টু ভর ইন্টু ডিভাইডেড বাই আমাদের হচ্ছে ঘনত্ব ইন্টু এরিয়া স্কোয়ার, এরকম ছিল ফর্মুলাটা, ঠিক না? এরকম ছিল ফর্মুলাটা। এখন আসো, আমাদের বলছে তার দুইটা রোধের অনুপাত কত। সো R2 ডিভাইডেড বাই R1 সমান সমান কিভাবে লিখবা? ρ2 বাই ρ1 M2 বাই M1 D1 D2 A1 স্কোয়ার A2 স্কোয়ার। উপাদান সেম বলে রো রো সেম, একই ভর বলে এম এম সেম, উপাদান সেম বলে ঘনত্ব ঘনত্ব সেম। তাহলে A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার মানে কত? A1 মানে হচ্ছে 5 মিলিমিটার স্কোয়ার, আর A2 মানে হচ্ছে 10 স্কোয়ার, তার মানে হাফ স্কোয়ার 1/4, 1/4। তাহলে R1 বাই R2 হবে, R1 is to R2 হবে 4:1। বুঝছো? দেখো তো, R1 is to R2 হবে 4:1, ঠিক আছে, 4:1। এই ইয়া আসে নাকি 1/16 আসে? পিঙ্কি কি বললি এটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তাই তো, সরি সরি, আমি ভুল করছি। হাই 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 হাই, এরিয়া স্কোয়ার না, এরিয়া স্কোয়ার। বলতো এরিয়া মানে কত ছিল? পাই R1 স্কোয়ার, এটা হচ্ছে সরি পাই R1 স্কোয়ার, এটা হচ্ছে এরিয়া 1, এর উপরে তো আবার স্কোয়ার আছে। আরে ছি 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 ছি, কি করলাম এটা? সি 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 সি। সো এইখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আসে কত? R1 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই R2 টু দি পাওয়ার 4, R2 টু দি পাওয়ার 4। তাহলে ভাইয়া R1 বাই R2 এটা হচ্ছে 5 10 টু দি পাওয়ার 4 হাফ টু দি পাওয়ার 4 1/16। তাহলে R1 is to R2 এটা হবে হলো 16:1, রাইট। এই জন্য ওইখানে আমি কিছুক্ষণ চিন্তা করতেছিলাম যে কি যেন আরেকটা, দেখো 1/16, 1/16, তাহলে এখানে R1 is to R2 হলো 16:1। এই যে এখানে এটা দেখাই দিতে চাচ্ছিলাম, এই যে এরিয়া যেটা, এই এরিয়াটা হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে আর এর যে মানটা হয় সেটা হয় রো ইন্টু এম ডি ইন্টু পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4। তো রোধের যেই মানটা সেটা কিন্তু দেখো ব্যাসার্ধের সাথে ব্যাসার্ধের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক। যদি বাকি সব কিছু সেম থাকে তাহলে রোধের মান আর হচ্ছে ব্যাসার্ধের চতুর্ভাগের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে, ওকে, গেল। পরের প্রবলেম, এটা হোমওয়ার্ক, এটা সহজ অঙ্ক, করে ফেলবা হোমওয়ার্ক। এটা বুঝছো তো? ওকে, এই অঙ্কটা একটু দেখো, এটা খুব সুন্দর একটা প্রবলেম। এখানে বলছে নিচের চিত্রে প্রদর্শিত অর্ধবৃত্তাকার পরিবাহীটার এ এবং বি প্রান্তের মধ্যে রোধ কত? অর্ধবৃত্তাকার যে পরিবাহীটা আছে, এই যে এরকম অর্ধবৃত্তাকার যে পরিবাহীটা আছে, সেই পরিবাহীটার এ এবং বি প্রান্তের মধ্যে রোধ কত বের করতে বলেছে। তো ভাইয়া পরিবাহিতার উপাদানের রোধাঙ্ক দেওয়া আছে, এরকম দেখবা যে ফ্যান্সি কিছু টার্ম ব্যবহার করে, কিন্তু বিষয়টা হচ্ছে রোধাঙ্ক এটা কি জিনিস না বুঝলে এককের দিকে তাকাবা। এককটা দেখো আপেক্ষিক রোধের একটা একক, সো এটা একটা আপেক্ষিক রোধ। রোধাঙ্ক আর আপেক্ষিক রোধ একই কথা। আমাদের আপেক্ষিক রোধ বের করার জন্য বা এই রোধের মানটা বের করার জন্য কি করতে হয়? রো ইন্টু এল ডিভাইডেড বাই এ করা লাগবে।
সো রো ইন্টু এল ডিভাইডেড বাই এ, রো এর মান দেওয়া আছে, এল আর এ বের করতে হবে, এই পুরা খণ্ডটার জন্য এল এবং এ বের করতে হবে। তোমরা কি ছবি দেখে বুঝতেছো কিনা, ছবিটা দেখে বুঝতেছো কিনা? আচ্ছা ছবিটা একটু বড় করে দাঁড়াও, না বড় করলে তো ঝামেলা হয়ে যাবে, বড় করলে তো ঝামেলা হয়ে যাবে। আচ্ছা এর যে থিকনেস মানে হাইটটা, এই হাইটটা দেওয়া আছে হলো 4 সেন্টিমিটার, বুঝছো? এর পুরুত্ব দেওয়া আছে 3 সেন্টিমিটার, এই পুরাটা হলো 3 সেন্টিমিটার। আর 6 সেন্টিমিটার দেওয়া হচ্ছে এই যে অন্তর্ব্যাসার্ধ যেটা, অন্তঃব্যাসার্ধ যেটা সেটা দেওয়া আছে 6 সেন্টিমিটার, বুঝছো? এটা 3 3 3 3 3 3 করে এভাবে 3 পর্যন্ত, আর 4 সেন্টিমিটার হচ্ছে ওইটার যেই উচ্চতাটা সেটা, বুঝছো? এটার যে উচ্চতা, ওই উচ্চতাটা হচ্ছে 4 সেন্টিমিটার। ছবিটা কি বুঝতে পারছো? আগে একটু বলো তো ছবিটা বুঝছো কিনা, ছবিটা বুঝছো কিনা একটু বলো তো। গুড, ভেরি গুড। তাহলে ভাইয়া খেয়াল করো, আমরা এখান থেকে এরিয়াটা বের করতে চাই। সো যেহেতু এ এবং বি এর মধ্যে আমাদের বলছে রোধটা কত হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে। আমরা কি ধরে নিলাম? আমরা ধরে নিলাম কারেন্টটা এই পাশ থেকে কারেন্টটা এই পাশে যাচ্ছে। হ্যাঁ, কারেন্ট যদি এ পাশ থেকে এ পাশে যায় তাহলে বলো তো দৈর্ঘ্য কোনটা হবে? দৈর্ঘ্য হবে এইটা। আর এরিয়া কোনটা হবে বলো তো? এরিয়াটা তো বোঝা খুব মুশকিল মনে হচ্ছে। এরিয়াটা কোনটা হবে? এরিয়াটা হচ্ছে এর সাথে ভিতর দিকে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আছে সেইটা, অর্থাৎ এইটুকু তো 3, এবং বলো তো হাইটটা কতটুকু? 4 না? তাহলে এরিয়াটাও দেখে বুঝতে পারছো, এরিয়া যে 3 ইন্টু 4 হবে, এরিয়া যে 3 ইন্টু 4 হবে। এইটা কি ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও তো। এরিয়া 3 ইন্টু 4, এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার, ভেরি গুড। কারণ দেখো এই দিক বরাবর যদি আমাদের কারেন্টের ফ্লো হয়, এই দিক বরাবর যদি আমাদের কারেন্টের ফ্লো হয়, তাহলে কিন্তু এইটা হলো আমাদের কারেন্টের দিকের সাথে লম্ব বরাবর যে ক্ষেত্রফলটা সেটা হলো এ। তাহলে এদিক বরাবর যদি কারেন্টের ফ্লো হয় তাহলে কিন্তু এইটা হলো আমাদের দৈর্ঘ্য, এটা হলো প্রস্থটা, এটা 3 সেন্টিমিটার, আর উচ্চতা হলো 4 সেন্টিমিটার, 3 4 12 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে আমাদের এরিয়া। ঠিক আছে, ভেরি গুড। এরিয়াটা লিখে ফেললাম 3 ইন্টু 4। এখন ঝামেলা হচ্ছে এল এর মান কোনটা নিবা। এল মানে তো ভাইয়া দৈর্ঘ্যটা। এখন ভাই এই তারের দৈর্ঘ্যটা আসলে কতটুকু হবে? দৈর্ঘ্য তো ভাই যদি আপনি শুধুমাত্র অন্তর্ব্যাসার্ধ নেন, এইটা একটা দৈর্ঘ্য হয়। কোনটার কথা বলছি দেখো, যদি আমি একটা অন্তর্ব্যাসার্ধ নেই তাহলে দৈর্ঘ্য হয় এইটা একটা, এটা একটা দৈর্ঘ্য হতে পারে, এটা হবে ছোট দৈর্ঘ্য, আরেকটা হবে বড় দৈর্ঘ্য, আরেকটা হবে বড় দৈর্ঘ্য। এইটুকু নিলে রোধের মান বেশি কম হয়ে যাবে, কিন্তু তারের দৈর্ঘ্য তো আসলে এইটুকু না। তারের দৈর্ঘ্য এইটা নিলে শুধুমাত্র যদি এইটা নাও তাহলে আবার দৈর্ঘ্য বেশি হয়ে যাবে, রোধ বেশি শেষও করবে। কিন্তু আসলে তো দৈর্ঘ্যটা কমও আছে বেশিও আছে। এটা যেহেতু সুষমভাবে দৈর্ঘ্যটা পরিবর্তন হয়েছে, একটা সহজ আইডিয়া দাও তো কি করা যেতে পারে? সহজ একটা আইডিয়া দাও তো কি করা যেতে পারে, যে আমরা দৈর্ঘ্যটা কোনটা নিব? তাহলে 3ও নিলে কম হয়ে যাবে, আবার 9 নিলে বেশি হয়ে যাবে। তাহলে আমরা যদি গড় নেই, সাব্বাস, এভারেজ যদি নেই, তাহলে কিন্তু আমাদের দৈর্ঘ্যটা হিসাব করা হয়ে গেল। তাহলে এভারেজ যদি নেই তাহলে দেখো এল এভারেজ কিভাবে হিসাব করবা? 6 যোগ 9 ডিভাইডেড বাই 2। 6 আর 9 যোগ করে 2 দিয়ে ভাগ। দেখো এইটুকু হলো 6, এই যে এখান থেকে এইটুকু হলো 6, এটুকু নেওয়া যাবে না কারণ তাহলে ছোট্ট দৈর্ঘ্য হয়ে যাবে, এটুকু তো আসলে দৈর্ঘ্য না। আবার তুমি যদি পুরা দৈর্ঘ্য নাও তাহলে 9 সেন্টিমিটার হয়ে যাবে, এত বড়ও তো আসলে দৈর্ঘ্য না। তাহলে মাঝামাঝি কোনটা নিব? 3 আর 6 এর গড়, সরি 6 আর 9 এর গড়, এই যে 3 প্লাস 6 এটুকু পুরাটুকু কত? 9। সো 9 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটারের গড়টা আমরা নিব। তাহলে এখান থেকে আমরা আর এর মান কত বের করে ফেলতে পারবো। আর সমান সমান হচ্ছে রো ইন্টু 7.5 ডিভাইডেড বাই 3 4 12। রো এর মান বসালে এখানে দেখবা পিডিএফ এ অ্যান্সার লেখা থাকবে, অ্যান্সারের সাথে মিলাই নিও। ও প্রবলেমের নাম্বার এটা 4, এইটা হচ্ছে 5। ডান, বুঝলাম। আচ্ছা এইটা খুব সুন্দর একটা প্রবলেম, 6 নাম্বার প্রবলেম। দেখো প্রশ্নটা আগে একটু পড়ি, ঠান্ডা মাথায় আগে প্রশ্নটা একটু পড়ি। আমাদেরকে বলছে 1 গ্রাম তামা থেকে সুষম প্রস্থচ্ছেদের একটা তার তৈরি করা হলো যার রোধ হচ্ছে 0.2 ওহম। কি বললো? 1 গ্রাম তামা, একটা নির্দিষ্ট ভর দেওয়া আছে, 1 গ্রাম তামা থেকে সুষম প্রস্থচ্ছেদের একটা তার তৈরি করা হলো যার রোধ হচ্ছে 0.2 ওহম। ঠিক আছে, তারটার দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তামার ঘনত্ব দেওয়া আছে, রোধাঙ্ক দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। এখন আমরা কিভাবে এটা হিসাব করতে পারি? দেখো আমাদেরকে বলে দিছে তারের রোধ হচ্ছে
0.2 ওহম। তার মানে আর এর মান আমি জানি, আর সমান সমান রো ইন্টু এল বাই এ। এখান থেকে আর এর মান জানি 0.2, রোধাঙ্ক জানি হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁻6 ইন্টু এল বাই এ, কোনোটাই জানি না। তাহলে এখান থেকে ভাই আমরা এল বাই এ এর কিন্তু একটা ইকুয়েশন পাবো, 0.2 ডিভাইডেড বাই 1.8 ইন্টু 10⁻⁻6, এইটা একটা ইকুয়েশন পাবো। এটা 1 নাম্বার ইকুয়েশন গেল। এখন আমাদের আরেকটা ইকুয়েশন লাগবে, তা না হলে তো আমরা আসলে হিসাব করতে পারবো না, কারণ আননোন দুইটা ইকুয়েশন লাগবে, দুইটা। একটা ইকুয়েশন থেকে একটা সমীকরণ থেকে আমরা একটা এল বাই এর সমীকরণ পাইছি। সো আরেকটা কি করা যেতে পারে, দেখো যেহেতু তামার ভর দেওয়া আছে, 1 গ্রাম তামা দেওয়া আছে এবং তামার ঘনত্বও দেওয়া আছে, তার মানে ডেনসিটি যেটা, ডেনসিটি সমান সমান আমরা লিখতে পারি ভর বাই আয়তন। আয়তনকে কিভাবে লেখা যায়? আয়তন হচ্ছে এল ইন্টু এ লেখা যায়। তাহলে দেখো এল ইন্টু এ সমান সমান হবে ভর ডিভাইডেড বাই ওই ডেনসিটি ডি। ভর দেওয়া আছে 1 গ্রাম, ডেনসিটিটাও গ্রামে আছে, তাহলে 1 ডিভাইডেড বাই 9, ভুল লিখলাম নাকি, এম বাই রো, হ্যাঁ ঠিক আছে, 1/9। এটা গেল আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন ভাইয়া এই দুইটা সমীকরণ সলভ করে 1 আর 2 বের করে ফেলবা, বুঝেছো? দুইটা সমীকরণ সলভ করে 1 ও 2 সমাধান করে, 1 এবং 2 সমাধান করে দেখবা উত্তর আসে এটা। ও আচ্ছা আচ্ছা, কই 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 কই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাই হাই হাই, কি করছি কি আমি এই জায়গায়? সি 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 সি, আমি এখানে ব্যাসার্ধ লিখে রাখছি কেন? হাই 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 হাই, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য তো 2 πr নিলে 2 πr এর অর্ধেক মানে পাই ইন্টু আর হবে। সো এই আরটা হচ্ছে গড়, মানে 6/9 ডিভাইডেড বাই 2। সো পাই ইন্টু 6 + 9 ডিভাইডেড বাই 2 হবে। সো এইটার সাথে এটা তো আর গেল, এর সাথে পাই গুণ করা লাগবে, এর সাথে পাই গুণ করা লাগবে, সরি সরি সরি, ঠিক আছে, পাই ইন্টু আর। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। সো তাহলে আর সমান সমান রো ইন্টু এল বাই এ। দৈর্ঘ্যটা কতটুকু? দৈর্ঘ্যটা কতটুকু? দৈর্ঘ্য হচ্ছে এই যে পুরাটা দৈর্ঘ্য। সো পুরাটা দৈর্ঘ্য তো 2 πr না, 2 πr হলে হতো যদি পুরা বৃত্ত হইতো। তাহলে 2 πr এর অর্ধেক যেহেতু দৈর্ঘ্য, তাহলে 2 πr এর অর্ধেক, এই 2 πr 2 কাটাকাটি করলে পাই আর হয়। সো পাই ইন্টু আর মানে কত? আরটাই আমরা এখান থেকে 7.5 নিয়ে তারপরে হিসাব করলাম। আর এরিয়াটা তো বুঝছোই, এরিয়াটা হচ্ছে আমাদের এই যে, এই কারেন্ট যদি এদিক দিয়ে যায় তাহলে এটাকে ক্রস সেকশন করলে যে এরিয়াটা পাওয়া যাবে সেই এরিয়াটা হচ্ছে এ। তো ক্রস সেকশন করলে কোন এরিয়া পাবো? এইটুকু দৈর্ঘ্য এবং উচ্চতা, দৈর্ঘ্য আর উচ্চতা, এই যে দৈর্ঘ্য আর উচ্চতা, এটা গুণ করলে আমরা এরিয়াটা পাচ্ছি। ঠিক আছে, ওকে, ডান, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে দেখো এইটা বুঝছো কিনা, যে আমাদের যদি এরকম ফরম্যাট দেওয়া থাকে, আর সমান সমান আমরা এখান থেকে একটা সমীকরণ পেলাম, এখান থেকে একটা সমীকরণ পেলাম, তারপর সমাধান করে বের করে ফেলবো। অফলাইন হলে ভ্যাকে বলতে পারতাম, হ্যাঁ, ওকে, গুড, ডান, তাহলে ক্লিয়ার, ওকে, গুড। চলো দেখি পরের প্রবলেমটা কি আছে। এই যেটা একটা সুন্দর প্রবলেম, দেখো কি বলছে। সুষম প্রস্থচ্ছেদের একটা তারের রোধ দেওয়া আছে 9 ওহম। সুষম প্রস্থচ্ছেদের একটা তার, এই যে এরকম একটা তার, এই তারের রোধ দেওয়া আছে হচ্ছে 9 ওহম। তারটাকে সমান 3টা খণ্ডে ভাগ করা হলো। দেখো তারটাকে কি করছে? সমান 3টা খণ্ডে ভাগ করছে, বুঝছো? সমান 3টা খণ্ডে ভাগ করা হলো। খণ্ড 3টিকে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করে এর দৈর্ঘ্য 3 গুণ করা হলো। মানে এইখানে যে আমরা একটা ছোট্ট অংশ পাইছি না, এই যে কাটার পরে যে ছোট্ট একটা অংশ পাইছি, এইটাকে আমরা টেনে আবার 3 গুণ করে লম্বা করছি, এটাকে টেনে আমরা 3 গুণ করে লম্বা করছি। এখন
তারপরে বলল এবং সমান্তরাল সমবায়ে তাদেরকে যুক্ত করা হলো। একটা রোধ, সেটাকে আমরা 3 ভাগে ভাগ করছি, প্রত্যেকটা অংশকে 3 গুণ টেনে লম্বা করছি, তারপরে ওই 3টা রোধকে আমরা সমান্তরালে যুক্ত করছি। দৈর্ঘ্যের বৃদ্ধির কারণে তারের উপাদানের ঘনত্বের কোনো পরিবর্তন না হলে, মানে আয়তন সেম থাকলে, সমবায়টার তুল্য রোধ কত নির্ণয় করো। আমরা তুল্য রোধ এখনো পড়ি নাই, কিন্তু তোমরা আমি জানি 9-10 কনসেপ্ট দিয়ে করে ফেলতে পারবা। সো দেখো, সমান্তরাল থাকলে ওই যে তুল্য রোধ কত হয়, 1/r1, 1/r2, 1/r3, এভাবে করে তুল্য রোধটা বের করতে হয়। তো এখানে দেখো আমাদের একটা রোধ, একটা তার, সেই তারটা ছিল টোটাল 9 ওহম। এখন এটা সুষম প্রস্থচ্ছেদের একটা তার, যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এই পুরোটাতে রোধটা একদম সমানভাবে আছে, মানে 9 ওহম তো 3 ভাগে ভাগ করছি, তাহলে 3টা সমান টুকরা হয়েছে, তাহলে রোধটাও কিন্তু 3টা ভাগে ভাগ হয়ে যাবে, 3 ওহম, 3 ওহম, 3 ওহম। কারণ আর তো ভাই প্রপোর্শনাল টু এল। যদি আমাদের দৈর্ঘ্যটা সুষম প্রস্থচ্ছেদ যেহেতু, তাহলে আমাদের দৈর্ঘ্যটা যেহেতু 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তাহলে রোধটাও কত, 9 ওহমের 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তাহলে 3 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 3, 3, 3 হয়ে যাবে। বুঝছো? সো তাহলে খেয়াল করো, এইখানে আমাদের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট অংশের রোধ হয়ে গেছে কিন্তু 3 ওহম করে। এইবার ভাইয়া বলো তো, যদি আমরা একটা খণ্ডকে এরকম টেনে 3 গুণ লম্বা করি, তাহলে বলো তো নতুন রোধ আসলে কত হবে? এমনিতেই তো ছিল আমাদের মেইন ফর্মুলা কি ছিল, n²r, তাই না? সো আমাদের এক একটা খণ্ডের রোধ ছিল 3 ওহম করে, আর 3 গুণ টেনে লম্বা করছি বলে, টেনে 3 গুণ করা হয়েছে বলে এটা 3²। তাহলে 3² ইন্টু 3 কত হয়ে যায়, 3 3 9, 3 9 27। তাহলে প্রত্যেকটা রোধের মান আছে 27 করে। এবার চিন্তা করে দেখো, যদি আমরা 27 ওহমের 3টা রোধ, 27 ওহমের 3টা রোধকে যদি আমরা সমান্তরালে যুক্ত করি, 27 ওহমের 3টা রোধকে যদি আমরা সমান্তরালে যুক্ত করি, 27 ওহমের 3টা রোধকে যদি আমরা সমান্তরালে যুক্ত করি, তাহলে এখানে কি আসবে? এটা হলো 27 ওহম, এটা হলো 27 ওহম, এটাও হলো 27 ওহম। সো সমান্তরালে থাকলে এই যে 1/27 প্লাস 1/27, এগুলো আমরা ডিটেলস আবার পড়বো, অসুবিধা নাই। তুল্য রোধটা এটা আবার ডিটেলসে পড়বো, অসুবিধা নেই। কেমনে আসলো, কিভাবে আসলো, এই ফর্মুলা তোমরা জানো, আমি শিওর। সো 1/r ইকুইভ্যালেন্ট সমান সমান আসে 3/27। তাহলে r ইকুইভ্যালেন্ট সমান সমান কত হবে, 27/3 সমান সমান 9 ওহম। সো সমান সমান যদি 10টা রোধ থাকে, সমান সমান যদি 10টা রোধ থাকে, তাহলে আমাদের তুল্য রোধ হয়ে যায় ওই সমান মানের যত সংখ্যক আছে সেটা দিয়ে ভাগ। অর্থাৎ ধরো 10 ওহমের রোধ আছে 5টা, তাহলে তুল্য রোধ কত হয়ে যাবে, r/n, 10/5। বুঝছো? ওকে, গেল। তাহলে সমবায়টার তুল্য রোধ আমরা বের করে ফেলবো 9 ওহম। ঠিক আছে, ভেরি গুড। এইবার আসো রোধের উপর তাপমাত্রার প্রভাব, এটা একটু আমরা আলোচনা করি। যে রোধ বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কি, মানে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহী রোধ কিভাবে করে বৃদ্ধি পায়। সো এখানে দেখো, আমরা মনে করলাম একদম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা পরিবাহী রোধ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মনে করো পরিবাহীর যে রোধ, সেই রোধ হচ্ছে মনে করলাম r0, এবং সাপোজ থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহী রোধ মনে করলাম r θ। তো আমাদের থিটা ডিগ্রি পরিবর্তনের জন্য, থিটা ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের জন্য, তাপমাত্রা এতটুকু পরিবর্তনের জন্য রোধের পরিবর্তন কত হবে? এটা কিসের উপর নির্ভর করে? রোধের পরিবর্তন ডেল্টা r সমান সমান হচ্ছে r θ মাইনাস r0। এখন ভাইয়া দেখো, এই রোধের মানটা নির্ভর করে কিসের উপরে? আমরা টেম্পারেচার যত বাড়াবো তত বেশি রোধের বৃদ্ধি হবে না, বলতো? আমরা টেম্পারেচার যত বাড়াবো তত কিন্তু এর ভিতরে যে সমস্ত অণুপরমাণুগুলো আছে তাদের কম্পন বাড়বে। অর্থাৎ আগে তারা কম্পারেটিভলি একটু স্থিতিশীল থাকলে ইলেকট্রনগুলো যেভাবে ফ্লো করতে পারতো, এখন যখন অণুপরমাণুগুলো কাঁপতেছে তখন কিন্তু
সংঘর্ষের পরিমাণ বাড়বে। সংঘর্ষের পরিমাণ বাড়া মানে বাধা বৃদ্ধি পাওয়া, তাহলে রোধের মানটাও বৃদ্ধি পাবে না? অর্থাৎ এই ডেল্টা আর যেটা, সেটা কিন্তু প্রপোর্শনাল টু ডেল্টা থিটা। এটা নিয়ে কি কারোর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা? যে আমাদের যত বেশি টেম্পারেচার বাড়াবো, টেম্পারেচার আমরা যত বৃদ্ধি করব, ধরো টেম্পারেচার 10 ডিগ্রি বৃদ্ধি করলাম, তাহলে আমাদের ওই পরিবাহীর ভিতরে যে সমস্ত অণুপরমাণুগুলো আছে তারা যেই লেভেলে কাঁপবে, যদি আমি 50 ডিগ্রি বৃদ্ধি করি তাদের কাঁপার পরিমাণটা বাড়বে না? তাহলে ওই যে ইলেকট্রনগুলো যারা ফ্লো করতেছিল, ওই ইলেকট্রনগুলোরও তো একটা অস্থিতিশীলতা তৈরি হচ্ছে টেম্পারেচার বাড়ার কারণে, প্লাস ওই যে অণুপরমাণুগুলো ভিতরে যেহেতু কাঁপাকাঁপি করতেছে, তাহলে আগে যখন কম কাঁপতো তখন তারা যেভাবে মুভ করতে পারতো, এখন যখন বেশি কাঁপতেছে তখন তাদের কলিশন বা ধাক্কার পরিমাণ বাড়বে না? ধাক্কার পরিমাণ বাড়লে বাধা বাড়বে, বাধা মানেই তো রোধ, তাহলে রোধের পরিমাণ কিন্তু বাড়বে। ডেল্টা আর হচ্ছে প্রপোর্শনাল টু থিটা, এটা নিয়ে কোনো ডাউট নাই। এবং আরেকটা, ডেল্টা আর হচ্ছে প্রপোর্শনাল টু আর নট, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস বা একদম শুরুতে রোধ কত ছিল তার উপরে কিন্তু ডিপেন্ড করে ডেল্টা আর এর মানটা। কেন ভাই, শুরুটার উপরে কেন নির্ভর করবে? কারণ তুমি চিন্তা করো, ধরো তোমার স্কুলে যাওয়ার রাস্তা দুইটা, তুমি তো স্কুলে পড়ো না, তুমি তো পড়ো কলেজে। এটা হচ্ছে তোমার কলেজ আর এটা হলো তোমার বাসা। তোমার কাছে দুইটা রাস্তা আছে, একটা রাস্তা হলো চিকন রাস্তা আর একটা রাস্তা হলো মোটা রাস্তা। তো আমরা অলরেডি জানি এই রাস্তায় কিন্তু রোধের মান কম, এই রাস্তায় কিন্তু রোধের মান বেশি। এখন মনে করো এমনিতেই ভাই এই সিপা রোড দিয়ে যাওয়াটা কষ্টকর, রোধের মান এমনিতেই বেশি। এবার মনে করো তুমি কলেজ থেকে বেরোইছো, এখন ঝুম বৃষ্টি নামছে, সেই বৃষ্টি নামছে। তাহলে যদি বৃষ্টি নামলে তো ভাই জ্যাম বাঁধবে কনফার্ম। তো যদি বৃষ্টি নামে তাহলে বলো তো কোন রাস্তায় জ্যামের ইফেক্টটা বেশি পড়বে, কোন রাস্তায় বাধা বেশি পাবা তুমি? কোন রাস্তা দিয়ে, যেটা একটু প্রশস্ত রাস্তা, এখানে কিন্তু জ্যাম হবে কিন্তু অত বেশি ঝামেলা হবে না, কিছুক্ষণ পরে ছেড়ে যাবে। কিন্তু ভাই এই অলিগলিতের মধ্যে যদি বৃষ্টির একটা জ্যাম লাগে তাইলে কিন্তু ভাই ওখানে সারাদিন কেটে যাবে। তো তার মানে দেখো ইনিশিয়াল রোধ কেমন ছিল তার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে রোধ কতটুকু বৃদ্ধি পাবে। সো আমাদের যদি বৃষ্টি সমান পরিমাণে দুই পাশে পড়ে তাহলে কিন্তু এই পাশে রোধ বেশি বাড়বে, এই পাশে বাধা বেশি, এই পাশে কষ্ট বেশি হবে যাইতে, আর এই পাশে কষ্টটা কম হবে। তাহলে শুরুতে রোধ কেমন ছিল এর উপরেও কিন্তু ডিপেন্ড করবে যে টেম্পারেচার বৃদ্ধি পেলে রোধের মানটা কিভাবে বৃদ্ধি পায়। তো আমাদের এই জন্য দেখো ডেল্টা আরটা ইনিশিয়াল কন্ডিশনটার উপরেও কিন্তু নির্ভরশীল, যে শুরুতেই কি আসলে রোধের মান কম না রোধের মান বেশি। শুরুতেই যদি রোধের মান বেশি থাকে তাহলে টেম্পারেচার বাড়লে কিন্তু আরো বেশি বাড়বে। কথা বুঝছো? তাহলে এখান থেকে আমরা দেখো এই দুইটা যেহেতু প্রপোর্শনাল, তাই ডেল্টা আর ইজ প্রপোর্শনাল টু আমরা লিখতে পারি, ডেল্টা আর ইজ প্রপোর্শনাল টু আমরা লিখতে পারি আর নট ডেল্টা থিটা। তাহলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসা দরকার, এই কনস্ট্যান্টটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। একটা কনস্ট্যান্ট নিয়ে আসা দরকার, এই কনস্ট্যান্টটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি, আলফা ইন্টু আর নট ডেল্টা থিটা। আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক, আলফাটাকে আমরা বলি রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক, উষ্ণতা সহগ গুণাঙ্ক, উষ্ণতা সহগ গুণাঙ্ক। এককটা কি হবে আলফার? আলফা সমান সমান দেখো ডেল্টা আর ডিভাইডেড বাই আর নট ডেল্টা থিটা। এটাও ওহম এটাও ওহম, সো এটার ইউনিট হবে পার ডিগ্রি সেলসিয়াস। আলফার একক হবে পার ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রতি একক ডিগ্রি সেলসিয়াসের জন্য রোধ যতটুকু বৃদ্ধি পাচ্ছে এটা একটা সহগ জাস্ট, যে প্রতি একক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য এটার মান কত। আলফার মান আমাদের ইন্টারের বইতে আলফার মান কনস্ট্যান্ট, আলফার মান কখনো পরিবর্তন হবে না আমাদের ইন্টারের বই অনুযায়ী। কিন্তু জেনে রাখো আলফার মানটা কিন্তু টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে আলফার মানটাও কিন্তু পরিবর্তন হয়। বুঝছো? টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে আলফার যে মানটা সেই আলফার মানটাও কিন্তু পরিবর্তন হবে। এগুলো বোর্ডে আসে না মানে এই ফাইজলামি করতেছি আমি, বোর্ডে আসে না এমনি এমনি পড়াচ্ছি, আসার মার বোধ একদম যা পড়াচ্ছি চোখ মুখ বন্ধ করে পড়বা খালি। ডেল্টা আর সমান সমান আলফা ইন্টু আর নট ইন্টু ডেল্টা থিটা। তাহলে বলো তো এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? ডেল্টা আর সমান কি লেখা যায়? ডেল্টা আর মানে হচ্ছে আর থিটা মাইনাস আর নট সমান সমান, এটা মানে ডেল্টা আর আলফা ইন্টু আর নট ইন্টু ডেল্টা থিটা। সো এখান থেকে আসে আর থিটা সমান সমান আর নট প্লাস আলফা ইন্টু আর নট ডেল্টা থিটা। সো আর নট কমন নিলে আসে 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা থিটা।
এটা হলো আর থিটার মান, অর্থাৎ থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধের মান কত হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশনের প্রশ্ন আসে এখান থেকে, এবং বোর্ডেও এখান থেকে প্রশ্ন আসে, আর থিটা সমান সমান আর নট ইন্টু 1 + আলফা ইন্টু ডেল্টা থিটা। সো এই আর নটটা খেয়াল রেখো, এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ, অন্য কোনো রোধ না। এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ, আলফাটা হচ্ছে কনস্ট্যান্ট, ডেল্টা থিটা হচ্ছে 0 ডিগ্রি থেকে কতটুকু বৃদ্ধি পাইছে সেটার ভ্যালু। বুঝছো? টি এর সাথে কিভাবে আলফা চেঞ্জ হয় এটা অন্য আলাপ, হ্যাঁ, এটার মধ্যে এখন আর ঢুকো না, জাস্ট জেনে রাখো আমাদের বই অনুযায়ী আলফা কনস্ট্যান্ট। ঠিক আছে, ওকে ওকে। এইবার আসো ভাইয়া আরেকটা মজার জিনিস, আমরা বলছিলাম না যে আপেক্ষিক রোধ যেটা সেটাও হচ্ছে টেম্পারেচারের উপর নির্ভরশীল, আপেক্ষিক রোধ যেটা সেটাও বলছিলাম না টেম্পারেচারের উপরে নির্ভরশীল। সো দেখো কিভাবে, আমরা জানি যে আর থিটা সমান সমান আর নট কমন নিলে 1 + আলফা ইন্টু ডেল্টা থিটা। বলো তো আর সমান কি লেখা যায়? আর থিটা সমান সমান হচ্ছে রো ইন্টু এল ডিভাইডেড বাই এ। সো আর থিটা সমান আমি লিখলাম রো থিটা ইন্টু এল বাই এ, তাহলে কি আসে দেখো, রো থিটা ইন্টু এল ডিভাইডেড বাই এ। আর নট সমান লেখা যায় রো নট ইন্টু এল ডিভাইডেড বাই এ 1 + আলফা ইন্টু ডেল্টা থিটা। সো এখান থেকে খেয়াল করো এল এল কাটা, এ এ কাটা, তো আমাদের আপেক্ষিক রোধ যেটা সেটাও টেম্পারেচারের সাথে কিভাবে পরিবর্তন হবে এটাও আমরা একদম সেম ফরম্যাটের একটা সমীকরণ থেকে লিখতে পারি। তো এটাও মাথায় রেখো, ঠিক আছে, এটাও মাথায় রেখো। এবং আমরা ধরে নিচ্ছি যে দৈর্ঘ্য টেম্পারেচার বাড়লে তো ভাই দৈর্ঘ্য একটু বাড়ার কথা, ক্ষেত্রফল একটু চেঞ্জ হওয়ার কথা, ওইগুলাকে ইগনোর করতেছি, যে এল এবং এ এটা টেম্পারেচার বৃদ্ধির কারণে খুব বেশি পরিবর্তন হবে না। মানে ওইটার যে দৈর্ঘ্য বৃদ্ধি গুণাঙ্ক কি একটা পড়ছো না ক্লাস 6-এ থাকতে, ইয়াতে ক্লাস 9-10 চ্যাপ্টার 6-এ পড়ছিল না, ওই যে কি এটার নামটা কি ছিল মনে আছে? মনে আছে ওই যে দৈর্ঘ্য উষ্ণতা গুণাঙ্ক এরকম টাইপের কিছু ছিল মনে হয়, এরকম কিছু একটা ছিল। তো ওইগুলার মান মনে করো খুবই ছোট, যে এই ডেল্টা থিটার জন্য এল এর মান আহামরি কোনো পরিবর্তন হবে না। সো এল এল কাটাকাটি এ কাটাকাটি, তাহলে এটা থাকে প্রসারণ সহগ, হ্যাঁ রাইট, প্রসারণ সহগ। সো এই প্রসারণ সহগের আলাপ বাদ। তো একজন বলতেছে ভাই সূত্র কেমনে এত মনে রাখবো? আরে বেটা এই আর এর সূত্র মনে রাখলে রো এর সূত্র সেম না, আর এর সূত্র যেটা রো এর সূত্র তো সেমই, দৈর্ঘ্য প্রসারণ সহগ, সাবাস বুশরা, আলফাফা, ভেরি গুড, দৈর্ঘ্য প্রসারণ সহগ, ডান। এইবার আসো ভাইয়া এই প্রবলেমটা আমরা একটু করি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা প্লাটিনাম তারের রোধ দেওয়া আছে 15 ওহম, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ দেওয়া আছে 17.5 ওহম। তাহলে তারের রোধ যখন 20 ওহম হয় তখন তাপমাত্রা কত হবে নির্ণয় করো। তাহলে আসো ডেটাগুলো আগে লিখে ফেলি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ দেওয়া আছে 15 ওহম, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধও দেওয়া আছে সমান সমান 17.5 ওহম। তাহলে তারের রোধ যখন 20 ওহম হয়, সো যে কোনো একটা থিটার মান মনে করলাম আর থিটা সমান 20 ওহম হলো, তখন এই তাপমাত্রা কত এটা আমাদেরকে বের করতে হবে। সো খেয়াল করো যেই দুইটা ডেটা দেওয়া আছে এই দুইটা ডেটা থেকে আমরা আগে যদি লিখে ফেলি যে আর 100 সমান সমান হচ্ছে আর নট কমন নিলে 1 + আলফা ইন্টু ডেল্টা থিটা। সো বুঝতেই পারছো ডেল্টা থিটার মান কত, আর নটের মান হচ্ছে 15, 1 + আলফার মানটা জানি না, ডেল্টা থিটার মান হচ্ছে 100, ডেল্টা থিটার মান হচ্ছে 100, কারণ 100 পরিমাণ বৃদ্ধি পাইছে, তাপমাত্রা 0 থেকে 100 পরিমাণ বৃদ্ধি পাইছে, তাই ডেল্টা থিটা 100। আর 100 এর মানও আমরা জানি 17.5 ওহম। তাহলে এখান থেকে কিন্তু আমরা আলফার একটা মান বের করতে পারবো, এবং আলফার যে মানটা হবে আমরা পরবর্তী সূত্রতে দেখছি 20 ডিগ্রি সেলসিয়াসের রোধের জন্য আমাদের না সরি 20 ডিগ্রি সেলসিয়াস না, তার রোধ বলছে যখন 20 ওহম হয়, আর থিটা সমান সমান আর নট 1 + আলফা ইন্টু ডেল্টা থিটা। আমাদেরকে বলছে যখন তারের রোধটা 20 ওহম হয় তখন তাপমাত্রা কত, অর্থাৎ আমাদের আলফার মান আমরা জানি, ডেল্টা থিটার মানটা কত বের করতে হবে। সো এই আলফার মানটা এখানে বসাবা, আলফার মান এখানে বসাবা, তারপর ডেল্টা থিটার মান কত হয় বের করে ফেলবা, সেটাই হচ্ছে 0 ডিগ্রি থেকে কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পাইছে সেটার মান নির্দেশ করবে। এখন আসো এই সেম প্রবলেমটা আমরা কিন্তু আরেকবার করছিলাম এককালে, সেম প্রবলেমটা কিন্তু আমরা আরেকবার করছিলাম। বলো তো প্রবলেমটা কোথায় করছিলাম? এরকম টাইপের একটা প্রবলেম আমরা কোথায় কবে করছিলাম? এটা হলো 7 নাম্বার, এটা হলো 7 নাম্বার প্রবলেম।
আর এইটা হচ্ছে আমাদের 8 নাম্বার প্রবলেম। বলতো এরকম টাইপের প্রবলেম আমরা কোথায় করছিলাম? মনে আছে থার্মোডিনামিক্সে? গুড, থার্মোডিনামিক্সে। সো থার্মোডিনামিক্সে আমাদের এরকম একটা ফর্মুলা ছিল, আর থিটা মাইনাস আর আইস ডিভাইডেড বাই, এই যে এটা ছিল ওই যে আর আইস মানে জিরোতে কত সেটা, তারপর 100-এ কত মাইনাস আর আইস, বা এটা ছিল স্টিম আর স্টিম সমান সমান, এখানে ছিল সি মাইনাস 0, 100 মাইনাস 0। সো এখান থেকে দেখো আমাদেরকে বলছে যখন রোধের মানটা 20 ওহম আর আইসের মান বা 0 ডিগ্রির মান হলো 15, 100 ডিগ্রির মান হচ্ছে 17.5, মাইনাস 15 সমান সমান সি ডিভাইডেড বাই 100। এখান থেকে সি এর মান সরাসরি বের করে ফেলতে পারবা। বুঝছো? সো এটা হলো প্রসেস 2, এভাবে করেও করতে পারো, অথবা এটা দিয়ে করতে পারো প্রসেস 1। ঠিক আছে, এখানে কি করলাম আশা করি বুঝছো। থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ সমান 0 ডিগ্রির রোধ ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা থিটা। এখান থেকে 100 ডিগ্রি মানে 100 ডিগ্রি সেলসিয়াসের রোধটা বসালাম, আর নট বসালাম, এখান থেকে আলফার মানটা বের করলাম। দুইটা গিভেন ডেটা দেওয়া ছিল, তো সেখান থেকে আমরা আলফার মানটা বের করে ফেললাম যে উষ্ণতা সহগ গুণাঙ্কটা কত। সেটা ব্যবহার করে যখন রোধের মান 20 তখন তাপমাত্রা কত এটা আমরা বের করলাম। সো এটা একটু ডাবল প্রসেস, আর ওইখানে হচ্ছে একবারে হয়ে যায়। ঠিক আছে, ডান। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। তোমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার আগামী বৃহস্পতিবার হবে, সেখানে আমরা তুল্য রোধ নিয়ে আলোচনা কিন্তু শুরু করব। খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ তুল্য রোধ এবং কেসিএল কেভিএল মানে আগামী বৃহস্পতি শুক্রবার এই দুইটা টপিক আমরা ইনশাল্লাহ কভার করব। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।